ওকে, তাহলে আমরা শুরু করি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। 9টা বাজে আবার। এরপরে আবার বেশ কিছুক্ষণ আমরা ক্লাস করবো, তো এই জন্য টাইম তো শুরু করে দিই, যেহেতু ডিনার টাইম। অনেকেই ডিনার টিনার করবা। তো আমার কথা মনে হয় শোনা যাচ্ছে, অলরেডি কনফার্ম করছে। তো তোমাদের এই পর্যন্ত আহ, মনে হয় একটা ক্লাস হয়েছে, তাই না? জি স্যার, 5-6 ক্লাস হয়েছে গতকালকে জাস্ট। হ্যাঁ, আশরাফুল ইসলাম স্যার মনে হয় তোমাদের ক্লাসটা নিচ্ছে। তো জি স্যার। ইন্ট্রোডাক্টরি কথা হয়তো স্যার তোমাদেরকে বলছে। তারপরেও কেউ কিছু বলা। আচ্ছা, তো ইন্ট্রোডাক্টরি ক্লাসে হয়তো স্যার তোমাদের কিছু বলছে, তো তোমরা তোমাদের একটু ইয়েটা শেয়ার করো, তোমরা কি কি জানো পরীক্ষাটা সম্পর্কে, যেটুকু জানো কেউ একজন বলো তো। স্যার, এটা জাইকা ভিত্তিক জাপানের একটা এক্সাম। হুম। এটা একটা গভর্নমেন্ট এক্সাম। আমরা হচ্ছে লেভেল 2 এর জন্য এক্সাম দিব। দুই সেক্টরে, একটা হচ্ছে এএম, একটা হচ্ছে পিএম এর। হুম। আর এটা হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন হয় লাইক 70%-এর মতো, বাদ বাকিগুলো নন টেকনিক্যাল কোশ্চেন। হুম, ম্যানেজারিয়াল। প্রিভিয়াস ম্যাক্সিমাম প্রিভিয়াস কোশ্চেন গুলো হচ্ছে ওদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো হচ্ছে বা টেকনিক গুলো হচ্ছে আপনারা শিখিয়ে দিবেন বা হচ্ছে সলভ করে দিবেন কিছু কিছু। আর আমাদের উপর প্র্যাকটিস থাকবে। আর হচ্ছে এইটা শেষ করার পরে N3 জাপানের ভাষার উপর একটা এক্সামের কথা স্যার বলছিলেন। চাকরি স্যার, আচ্ছা। আচ্ছা, এইটুকু ফ্যান্টাস্টিক। স্যার জানি। ওকে, যাক, এক্সেলেন্ট। হ্যাঁ, তোমরা ইন্ট্রোডাকশনটা অলরেডি জানো। তারপর আমি শর্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে এটার যে পাথওয়েটা সেটা একটু ছোট করে বলে তারপর হচ্ছে আমাদের যে আজকের পড়াটা ওইখানে চলে যাবো। ঠিক আছে, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু কনফার্ম করলে দেখা যাচ্ছে কিনা। দেখা যায় কি? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো অলরেডি আমরা এটা জানি, তাও একটু ইন্ট্রোডাক্টরি কথা বলতে হয় ক্লাসের শুরুতে, এই কারণে। তো এটা তো লেভেল 2 পরীক্ষা, অলরেডি আমরা জানি। আর লেভেল 1টা হচ্ছে ফান্ডামেন্টাল এক্সাম, যে কম্পিউটারের বেসিক নলেজ আছে। কিন্তু লেভেল 2তে হচ্ছে যেটা তোমরা দিবা আর কি, এফি এক্সাম, সেখানে হচ্ছে তোমার একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের অর্থাৎ বিএসসি গ্রাজুয়েটের যেই নলেজটুকু থাকা প্রয়োজন, অর্থাৎ তোমার ওভারঅল ওভারঅল যা কোর্স করছো তুমি, সেই নলেজটা তোমার আছে কিনা সেই জিনিসটা চেক করার জন্য এই এক্সামটা নেওয়া হয়। আর অলরেডি তোমরা জানো যে আহ, দুই টাইপের, এএম আর পিএম। অলরেডি জানো যে এএম এ হচ্ছে তোমার কোশ্চেনাইজ যেটা আসে সেখানে হচ্ছে টোটাল কতগুলো কোশ্চেন থাকে বলো। তো আমি যে 25-এর যে কোশ্চেনটা সেটা অন করছিলাম, অন করছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1 থেকে 60 পর্যন্ত কোশ্চেন হবে, টোটাল হচ্ছে 60টা কোশ্চেন। এখানে টোটাল 60টা কোশ্চেন অ্যান্সার করার জন্য তুমি সময় পাওয়া হচ্ছে 90 মিনিট। তার মানে বোঝা যাচ্ছে যে মিনিটের 1.5 মিনিট করে সময় পাওয়া যাবে তোমার হচ্ছে এই ইয়াটা সলভ করার জন্য, প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য। এই জিনিসটা মনে রাখতে হবে, কাজে আমার আসলে হাতে কতটুকু সময় প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে আমি কতটুকু সময় দিব। আর এএম এক্সামের জন্য আমাদের টোটাল 60টা কোশ্চেন, 90 মিনিট। তুমি আগে থেকে ডিসাইড করবা যে কি টাইপের অ্যান্সার তুমি করবা, মানে দ্রুত তুমি স্কিপ করে চলে যাবা, নাকি হচ্ছে তুমি যেটা তোমার মনে হবে যে পারবো এটাতে তুমি সময় দেবা। এই টেকনিক গুলো আগে থেকেই বাসায় চিন্তা করে যাইতে হয়, পরীক্ষার আগেই প্র্যাকটিস করে যাইতে হয়। আর যেটা পিএমএল আছে আমাদের, সেখানে হচ্ছে 20টা কোশ্চেন আছে, টোটাল সময় হচ্ছে 100 মিনিট। সুতরাং দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোশ্চেনের সংখ্যা কম কিন্তু সময় বেশি, অর্থাৎ এটার যে ডিফিকাল্টি লেভেল সেটা হচ্ছে এএম এর থেকে বেশি হবে, তাই না? তো এখানে প্রিভিয়াস ইয়ার গুলো দেখলে দেখা যায় যে আইটি কোশ্চেন গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে 60% আসে, আর যেটা স্ট্র্যাটেজিক সেটা হচ্ছে 20% আসে। আর যেটা তোমার ম্যানেজমেন্ট, যেটা আসলে সরাসরি টেকনোলজির সাথে রিলেটেড না, কিন্তু জাপানে ওরা বিহেভিয়ারের জিনিসটা প্লাস হচ্ছে তোমাদের যে ইথিক্স, এই জিনিসগুলো ওরা হচ্ছে দেখে। তো ওই জায়গাগুলো থেকেও কিন্তু 20% কোশ্চেন। আর তুমি হচ্ছে দুইটা পরীক্ষায় আলাদাভাবে পাশ করতে পারো, মানে এরকম না যে দুইটাই পাশ করতে হবে, যে কোনো একটাতে তুমি পাশ করতে পারো, হয় তুমি এএম এ পাশ করতে পারো অথবা পিএম এ পাশ করতে পারো। তো ইদানিং দেখা যাচ্ছে যে এএম পিএম দুইটাতেই পাশের হার বেড়ে গেছে, কারণ হচ্ছে আগে কোশ্চেনের সংখ্যা অনেক বেশি ছিল, এখন কিন্তু কোশ্চেন অনেক কমে আসছে। যেমন অনেক আগে এই এক্সামটা আমিও দিচ্ছিলাম, তখন এটা কোশ্চেন ছিল কিন্তু 80টা কোশ্চেন। আর ইভিনিং এ এখানে কিন্তু তখন ওরা টোটাল 7টা কোশ্চেন থাকতো,
7টার মধ্যে থেকে মাল্টিপল অপশন থাকতো, 40টা কোশ্চেন অপশন থাকতো। তো ওই ওই জায়গা থেকে এখন অনেক কমে আসছে, এবং কমে আসার কারণে সাথের প্রবাবিলিটিটা বেড়ে গেছে। মানে তুমি যদি এখানে 20টা অ্যান্সার করতে পারো, তাহলে 20টার মধ্যে তুমি যদি কারেক্ট করতে পারো, অথবা স্যার এখানে 6 সাউন্ড একটু প্রবলেম হচ্ছে স্যার, মানে দু একটা ওয়ার্ড বোঝা যাচ্ছে না, এটা কি স্যার আমার হচ্ছে নাকি সবার হচ্ছে? মধ্যে আসে না, বলতে পারবে? তার মাঝে মাঝে হচ্ছে কথাগুলো অস্পষ্ট আসতেছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে হইতে পারে। আচ্ছা, আমি আরেকটু স্লো বলার ট্রাই করি, তাহলে হয়তো ক্লিয়ার যাবে। ঠিক আছে। আহ, এখন কি ক্লিয়ার শোনা যায়? জি স্যার। ওকে ওকে। আচ্ছা, আমাদের হচ্ছে কোশ্চেনটা তো তুমি দেখলে 60টা 20টার মধ্যে, তো এর মধ্যে যদি তুমি অ্যাচিভ করো, 60% মার্ক পাও, তাহলে তোমাকে হচ্ছে পাস হিসাবে ধরে নেওয়া হবে। আর রিসোর্স এখন কোথা থেকে পড়বো এই জিনিসটা আমাদের জানতে হয়। তোমাদের মনে হয় বেশি সময় নাই, পরীক্ষা চলেই আসছে, 1 মাসের মতন সময় আছে। তোমরা তো এপ্রিল সেশনে ইয়া করবে, তাই না? তো দুই জায়গা থেকে আমরা আসলে পড়তে পারি। একটা হচ্ছে তোমার ওদের বিসিসি তে গেলে তুমি দেখবা যে এই এক্সামটার জন্য স্পেসিফিক ভাবে ওরা 2টা বই পাবলিশ করে, ভলিউম 1 আর 2 হিসাবে। আর এই বইগুলা দেখতে অনেকটা এরকম, এটা অনেক আগের বই, কিন্তু এই বইটার হচ্ছে ওরা হার্ড কপি বিক্রি করে থাকে। তো অনেক আগে 500 টাকা করে নিত, এখন আমি জানি না কত টাকা নেয়। তো যাদের হার্ড কপি যারা পড়তে চাও, তারা হচ্ছে এই বইগুলা কালেক্ট করতে পারো। বিসিসি ভবনে যায় বললেই ওরা হচ্ছে ওখান থেকে তোমাকে দিয়ে দেয়। এছাড়াও তুমি হচ্ছে অনলাইনে কিছু পাওয়া যায়, যেমন আমার কাছে এই 2টা বই ছিল। আহ, এই 2টা বইও তুমি চাইলে আমি তোমাদেরকে শেয়ার করতে পারি, এখান থেকেও তোমরা পড়তে পারো। মূলত এই বইগুলা থেকে পড়ার উদ্দেশ্য হচ্ছে এটা, তাদের যে সিলেবাসটা, এই সিলেবাসটা সম্পর্কে নলেজ গেদার করা। অলরেডি তোমরা জানো সিলেবাসটা, কিন্তু সিলেবাসটার মধ্যে কিন্তু সাবসেকশন দেওয়া নাই। তোমার যেমন ধরো, তোমার ওখানে লেখা আছে যে বেসিক থিওরি অফ ইনফরমেশন, কিন্তু এটার আন্ডারে তুমি কোন কোন জিনিসগুলা পড়বা এই জিনিসটা কিন্তু ওখানে দেওয়া থাকে না। মানে যেটা নর্মাল সিলেবাসের প্যাটার্নটা দেওয়া থাকে। তো এই কারণে তোমার যে কাজটা করতে হবে, এই বইগুলা থেকে এরকম টপিক গুলা তোমার নোট ডাউন করতে হবে। এখন কথা হচ্ছে যে বইগুলা পড়বো আসলে কিভাবে। কারণ তুমি দেখতে পাচ্ছ অলরেডি এই বইটা 448 পেজের। পরের বইটা যেটা হচ্ছে তোমার আফটারনুন এক্সামের জন্য, এটা 150 পেজের। তো এরকম এই ক্ষেত্রে আসলে পড়বোটা কিভাবে? পড়ার পদ্ধতিটা হচ্ছে তোমার প্রিভিয়াস কোশ্চেনারি সম্পর্কে আইডিয়া রাখা, এবং যেমন ধরো, আমি যদি যে কোনো একটা অন করি, তোমার ধরো যে কোনো একটা চ্যাপ্টার এখানে দেখাই তোমাকে। এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এখানে কিছু কোশ্চেনারিজ দিছে। এখানে প্রথমে ডিসকাশন করছে টপিক গুলা নিয়ে, যে কোন কোন টপিক কোনটা কি, শর্ট ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। এবং এই ডেসক্রিপশন গুলোর উপর বেস করে বা এই টপিক রিলেটেড কিছু কোশ্চেনারিজও এখানে নিচে দেওয়া আছে। তো তুমি যখন এই বইগুলো পড়বা, তখন তুমি বুঝতে পারবে যে আসলে কোন টপিক পড়তে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে যে কোন টাইপের কোশ্চেন আসে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, মানে আমার সাজেশন থাকবে যে তোমরা এই বইগুলো যদি পারো কালেক্ট করো, এবং কালেক্ট করে এই যে এই টপিক গুলা দেখবা। এবং যেহেতু তুমি অলরেডি ফাইনাল ইয়ারে আসো এবং শেষের দিকে আসো, তো আমি ধরে নিব যে এখান থেকে 70 to 80% টপিক তুমি আগেই দেখে আসছো, মানে জিনিসগুলো তুমি জানো, হয়তো ভুলে গেছো। আবার তুমি একটু ঝালাই করে নিবা নিজেকে। তো এই টপিক গুলা তুমি জাস্ট দেখবা এখান থেকে। অলরাইট, তো এটা হচ্ছে প্রথম অপশন, যে বইগুলা পড়া এবং টপিক গুলা সম্পর্কে আইডিয়া নেওয়া। আর সেকেন্ড যে অপশনটা আছে আমাদের, বিগত বছরের যে প্রশ্ন ব্যাংক গুলো আছে সেগুলোকে সলভ করা। এখন সলভ করার সময় যেটা হয়, আমি তোমাদের এই লিঙ্কটাও শেয়ার করে দিব, এখান থেকে তোমরা এই কোশ্চেন গুলো ডাউনলোড করে সবগুলাই করবো। তো আমার সাজেশন থাকবে যে তুমি শুরু করবে হচ্ছে রিসেন্ট থেকে, তারপরে নিচের দিকে যাবা। যেমন তুমি প্রথমে 25টা শুরু করবা, তারপরে হচ্ছে 24 23 এইগুলো হচ্ছে সলভ করতে করতে যাবা। এখন সলভ করার সময় যেটা হয়, মানে অ্যাজ এ স্টুডেন্ট অবস্থায় থাকতে আমরা যেটা করতাম যে কিছু না, মানে না দেখে আগেই সলিউশনটা দেখার ট্রাই করতাম, মানে একটু চেষ্টা করে না পারলেই সলিউশনটা দেখার ট্রাই করতাম। তো আমি তোমাদেরকে বলবো যে তুমি প্রথম দিকে হচ্ছে বইটা পড়ে টপিক গুলো সম্পর্কে আইডিয়া নিবা, এবং এরপরে তুমি হচ্ছে কোশ্চিনে মুভ করবা, এবং কোশ্চিন গুলো তুমি সলভ করবা অ্যাজ ইফ তুমি এক্সাম দিচ্ছ। মানে তুমি একটা এক্সাম সলভ করতে বসবা, যেমন ধরো তুমি জানো যে আমি 90 মিনিটের মধ্যে আমার সলভ করতে হবে, তো তুমি নিজেকে প্রিপেয়ার করবে এভাবে যে 90 মিনিটের মধ্যে দেখি আমি কয়টা সলভ করতে পারি।
ভুল হোক সঠিক হোক তুমি দাগাবা। তারপরে তুমি হচ্ছে চেক করে দেখবা যে কনফিডেন্টলি তুমি কয়টা দাগাইতে পারছো, যেগুলো তোমার ভুল হয়েছে বা ঠিক হয়েছে সেগুলো আসলে আহ, কিভাবে সলভ করা হয়, অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা, সঠিক অ্যান্সার যেটা দেওয়া আছে সেটার সাথে তুমি ম্যাচ করতে পারতেছো কিনা। এইভাবে যদি তুমি পড়ো তাহলে তোমার এক্সামের প্রিপারেশন টাইপের মতন হয়ে যায়। ঠিক আছে। তবে যদি একদম জিরো নলেজ নিয়ে শুরু করো তারপরেও দেখবে যে তুমি 60টার মধ্যে হয়তো 10টা 15টা মানে সঠিক অ্যান্সার দিতে পারতেছো, মানে না পড়েই তুমি এরকম অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে। তো তোমরা হচ্ছে এই দুই ট্যাকটিকে আগাইতে পারো। আরো আসলে নিজেদেরও বিভিন্ন ধরনের পদ্ধতি থাকে, যার যার প্রিপারেশন নেওয়ার পদ্ধতি আলাদা হইতে পারে। তবে আমি অন জেনারেল একটা বললাম যে তুমি তো বইগুলা কালেক্ট করবা, বই থেকে টপিক গুলা দেখবা এবং পড়ার চেষ্টা করবা যত দ্রুত করতে পারো। আর হচ্ছে এরপরে তুমি হচ্ছে এই কোশ্চেন গুলো সলভ করবা অ্যাজ ইফ তুমি হচ্ছে এক্সাম দিতে বসছো। অলরাইট। সো এই হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথা। এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার, পরীক্ষার তো মেবি ওনার 1 মাসও নেই। তাছাড়া আমাদের হ্যাঁ, হ্যাঁ, কিছুদিন পর ফাইনাল। তো হ্যাঁ। তারপরে আবার থিসিস সব মিলে আবার প্রজেক্ট অনেক কিছু স্যার। তো এই কিছুদিনের মধ্যে কিভাবে পড়াশোনা করা উচিত বা কিভাবে ভালো করা যাবে? তাহলে আমি বলবো যে মানে তোমার যদি মানে মনে হয় যে আমার হাতে সময় খুবই কম, তাহলে তুমি ডিরেক্ট কোশ্চেন সলভ করতে পারো। কারণ এই কোশ্চেন গুলা থেকে যেটা দেখা যায়, তুমি তুমি নিজে করলেও দেখবা যে অনেক কোশ্চেন রিপিট হয়, মানে আগের বছরে আসছে বা 2 বছর আগে আসছে বা সিমিলার প্যাটার্নের কোশ্চেন আসছে, এরকম রিপিট হয়। তো আমার মনে হয় যে যদি একদমই মানে হাতে সময় নাই, কিছুই করতে পারছি না, সেই ক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেনারিজ গুলো সলভ করে যাওয়াটা ভালো। তবে একটা অন জেনারেল আইডিয়া রাখতে হয় যে আমি কোন কোন টপিক পড়ে যাব। যেমন ধরো এই যে ম্যানেজারিয়াল অংশ যেটা, মানে এই যে এখান থেকে যেমন ম্যানেজমেন্টের এই কোশ্চেন যদি তুমি মানে না পড়ে যাও, তাহলে আসলে তুমি এটা কোনোভাবেই দাগাইতে পারবে না। এখন ম্যানেজমেন্টের সবকিছু তো আসলে পড়াও পসিবল না এজ এ সিএসসি স্টুডেন্ট, তাই না? তুমি এটা পড়তে তোমার বোরিং লাগবে। এই জন্য ভালো হয় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলাই সলভ করা, তবে একটা ওভারঅল ধারণা নিয়ে যাওয়া যে আমি কি পড়তে যাচ্ছি, যেখান থেকে সিলেবাসটা একটু দেখে যে আমি আসলে কি করতে যাচ্ছি এটা তুমি দেখে নাও। সময় না থাকলে কোশ্চেন সলভ করাই হচ্ছে বেস্ট অপশন। ঠিক আছে। অলরাইট, এখন আমি তোমাদেরকে একটা মানে সিনারিও বলি যে আসলে কিভাবে হয়। মানে এই প্রসেসটাতে আমিও অ্যাপ্লাই করছিলাম, তবে আমি অনেক আগের আর কি, অনেক আগে প্রায় 19 সালের দিকে বা ওরকম টাইমে, 20 সালে, তখন হচ্ছে এই পরীক্ষাটা দিছিলাম। আর ওদের যে ফুল প্রসেসটা ওইটা হচ্ছে আমার একজন পরিচিত সে করছিল, তো পুরো প্রসেসটা সম্পর্কে আমি জানি কিভাবে হয়। তো আমি তোমাদেরকে একটু শর্ট করে বলি যে আসলে জিনিসটা কিভাবে হয়। প্রথম কথা হচ্ছে যে এই পরীক্ষাটা যদি দাও এবং তুমি ধরো দুইটাতেই পাশ করলা, তুমি হচ্ছে এএমএও পাশ করলা আর তুমি হচ্ছে পিএমএও পাশ করলা, দুইটাতেই পাশ করলা, তাহলে যেটা হবে যে তোমাকে সার্টিফিকেট দিবে, যে যে সার্টিফিকেটে লেখা থাকবে যে তুমি এএম পরীক্ষা এবং পিএম পরীক্ষায় পাশ করছো। এখন এই সার্টিফিকেটটা কোথায় কোথায় কাজে লাগে? এক নম্বর হচ্ছে যে বাংলাদেশে কিছু জাপানিজ কোম্পানি আছে, যেমন হচ্ছে সবচেয়ে প্রচলিত বা পরিচিত হচ্ছে বিজেআইটি, তোমরা হয়তো নাম শুনছো। কেউ কি জানো বিজেআইটি বা নাম শুনছো কখনো? তো যখন তুমি এই বিজেআইটি তে তুমি সিভি ড্রপ করবা বা ওদের তুমি হচ্ছে কল করবে, তখন যাবা। তোমার যদি এই সার্টিফিকেটটা থাকে তাহলে হচ্ছে তোমাকে ওরা প্রায়োরিটি দিবে অন্যান্য ক্যান্ডিডেটের থেকে। অর্থাৎ বাংলাদেশে এস্টাবলিশ যে সমস্ত জাপানি অর্গানাইজেশন আছে সেখানে যদি তুমি এই সার্টিফিকেট দেখাও, সেই ক্ষেত্রে তোমাকে ওরা অন্যান্য ক্যান্ডিডেট থেকে আগায় রাখবে। তুমি অন্যদিকে একটু ল্যাকিং থাকতে পারে, কিন্তু এই সার্টিফিকেটের কারণে তোমাকে ওরা আগায় রাখবে। আর সেকেন্ড আরেকটা হচ্ছে যে যেটা তুমি হচ্ছে জাপানে যাবা অ্যাকচুয়ালি, ওকে, কান্ট্রিতে। এখন জাপানে যাইতে গেলে ম্যান্ডেটরিলি যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে ওদের তোমার ল্যাঙ্গুয়েজ জানতেই হবে। ঠিক আছে। নাহলে কিন্তু তোমরা মানে তোমাকে নিয়ে যাবে না ওরা। এটা হচ্ছে প্রথম কথা। তো এই জন্য যেটা হয়, বিজেইটি ওরা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার খুলে। তো এই ট্রেনিং সেন্টারটাতে কেমন, তুমি যেমন হচ্ছে জব, কোনো একটা জবে ইন্টারভিউ দিয়ে তারপরে তুমি জব পাইতে পারো তোমার এই সার্টিফিকেট ব্যবহার করে। ঠিক একইভাবে ওই যে যে ট্রেনিং প্রোগ্রাম, এই ট্রেনিং প্রোগ্রামের জন্য হচ্ছে তুমি ওই সিভি ড্রপ করতে পারো। তো ওই ট্রেনিং প্রোগ্রামে যেটা হয় সেটা হচ্ছে অনেকেই পরীক্ষা দেয়, এর মধ্যে থেকে ওরা সিলেক্ট করে হচ্ছে মাত্র 40 জনের মতন। মানে আমাদের সময় এরকম মানে 40 জন সিলেক্ট করছিল, 800 জনের মতো পরীক্ষা দিছিল, ওখান থেকে হচ্ছে ওরা 40 জন সিলেক্ট করছে। এখন ওদের পরীক্ষার পদ্ধতিটা কিরকম ছিল? পরীক্ষার পদ্ধতি ছিল প্রথমে হচ্ছে জাস্ট কিছু কোডিং টেস্ট টাইপের। তো কোডিং টেস্টটা কেমন? কোডিং টেস্টে হচ্ছে আমাদের সময় 5টা প্রবলেম সলভ করতে দিয়েছিল, এবং খাতায় মানে কম্পিউটারে না, মানে ওই যে পরীক্ষার কোশ্চেনের মতন আসছে যে এই জিনিসটা তুমি কিভাবে সলভ করবা।
ফর এক্সাম্পল এরকম একটা কোশ্চেন ছিল যে ধরো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি, আর তোমাকে যে কাজটা করতে হবে এটার অ্যাপ্লিকেশন বের করতে হবে, অর্থাৎ তোমাকে বের করে দেখাতে হবে কোন একটা ইনপুট স্ট্রিং দিলে প্রথম ক্যারেক্টারটা নিয়ে তোমার হচ্ছে এরকম তৈরি করে দেখাইতে হবে যে ওইখান থেকে বিউটি। তারপরে হচ্ছে যে রিকারশনের হচ্ছে একটা প্রবলেম ছিল যে রিকারসিভ থাকলে তুমি রিকারসিভ কল থাকলে কিভাবে কাজ করো এটা এক্সপ্লেন করতে বলছিল এন্ড সো অন। তো এরকম 5টা প্রোগ্রামিং প্রবলেম দিছিল এবং এখান থেকে ওরা ইনিশিয়ালি কিছু লোকজন সিলেক্ট করে। সিলেক্ট করার পরে ধরো তুমি সিলেক্ট হয়েছো, ধরো 100 জনকে সিলেক্ট করছে কথার কথা। এই 100 জনের আবার তখন হচ্ছে আহ, একটা টেকনিক্যাল ইন্টারভিউ হয়, আর হচ্ছে জাপানিজ ভাষার ইন্ট্রোডাক্টরি হচ্ছে একটা সেশন হয়। সেশনটা কিরকম, যেমন টেকনিক্যাল সেশনে যেটা হয় যে তুমি আসলে কোন বিষয়ে এক্সপার্ট। যেমন ধরো তুমি তোমার সিভিতে লিখছো যে তুমি আহ, ধরো ওয়েব ওয়েব পারো তুমি, অথবা তুমি অ্যান্ড্রয়েড পারো, এরকম কিছু একটা লিখছো, তো তোমার প্রজেক্ট গুলা কি করছো ওই সিভিতে তুমি যে জিনিসগুলো দিছো, তো দেখা যায় যে ওইখানে তোমাকে বিভিন্ন কোশ্চেনারিজ করে থাকে। যেমন ধরো তুমি বললা যে আমি এই প্রজেক্টটা করছি, তখন তোমাকে জিজ্ঞেস করে যে তুমি এই টেকনোলজি সম্পর্কে কি কি জানো, এই প্রজেক্টটা কিভাবে ডেভেলপ করছো এন্ড সো অন। অর্থাৎ একটা টেকনিক্যাল ইন্টারভিউ যেরকম হয় ওইরকম টাইপের একটা ইন্টারভিউ নেয়। আর মিন টাইম এই পরীক্ষাটার আগেই তুমি যদি ওই যে ধরো তুমি 100 জনের মধ্যে সিলেক্ট হয়েছো, ওরা তোমাকে হচ্ছে জাপানি ইনিশিয়ালি কিছু আহ ওদের যে ক্যারেক্টার, যেমন হচ্ছে 50টা ক্যারেক্টার আছে ওদের ইনিশিয়াল ক্যারেক্টার, ওই ক্যারেক্টার গুলা দেয়। আর হচ্ছে 10টা জাপানিজ ওয়ার্ডও দিয়ে দেয়, এবং ওই ওয়ার্ড গুলা ইংলিশ এবং বাংলা দুইটাই লেখা থাকে। তো তুমি যখন এই যে টেকনিক্যাল ট্রেনিং দিবা তখনই আরেকদিন তো মানে ওই দিনই হচ্ছে তোমার আরেকটা ইন্টারভিউ হয়েছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ইনিশিয়ালি তুমি কেমন বুঝো। যেমন আমাদের সময় যেটা হয়েছিল 2জন করে ক্যান্ডিডেট ভিতরে ঢুকাইছিল, আর হচ্ছে যে আহ, তোমার জাপানি যে ক্যারেক্টার গুলো ওইটা দিছিল, তারপরে বলতেছিল যে এই ক্যারেক্টারটাকে কি বলে, বলো তুমি তোমার মেমোরি থেকে বলো। তারপর হচ্ছে একটা মানে প্রথমে একটা ইংলিশ ওয়ার্ড বলছে, ইংলিশ ওয়ার্ডটা বলছে যে এই ইংলিশ ওয়ার্ডটা জাপানিজটা তুমি জানো কিনা। যখন বলছে যে হ্যাঁ জানি যে এটা জাপানিজ এইটা, আর খুব বেশি না মাত্র 10টা, তো এটা মনে রাখাটা খুবই সহজ। আহ কিন্তু যেহেতু নতুন ক্যারেক্টার, তখন বলছে যে ওই ওয়ার্ডটার জন্য মানে ওই জাপানিজ ওয়ার্ডটার জন্য কোন কোন ক্যারেক্টার তৈরি করতে হবে এই 50টার মধ্যে সিলেক্ট করতে বলছে। তো এই ছিল ইন্টারভিউ। তো এই ইন্টারভিউ দুইটাতে যদি তুমি টিকে যাও তখন হচ্ছে এই যে ফাইনালি তুমি এই যে 40 জনের ক্যাটাগরিতে পাবা, রাইট? এবং যখন তুমি সিলেক্ট হয়ে যাবা তখন হচ্ছে ওরা তোমাকে এই যে যে ট্রেনিংটা দেওয়ার কথা এই ট্রেনিংটা ওরা হচ্ছে তোমাকে প্রোভাইড করে। এই ট্রেনিং এর মধ্যে ওরা কি শেখায়, মানে বলতে গেলে তোমার জাপানে যাওয়ার জন্য A to Z শেখায় আর কি। A to Z বলতে আমি বোঝাচ্ছি যে তোমার টাইমিং ম্যানেজমেন্ট, দেন ল্যাঙ্গুয়েজ, একদম ওদের যে ডিপ ল্যাঙ্গুয়েজ, মানে ওদের আলাদা বই থাকে, ট্রেনিং সেশন থাকে, প্রত্যেকদিন যাইতে হয়, নির্দিষ্ট টাইমের মধ্যে ওখানে থাকতে হয়, তুমি দেরি করে আসতেছো কিনা ওই জিনিসগুলো দেখা হয়। তো দেখা যায় যে ওরা 6 মাসের একটা ট্রেনিং প্রোভাইড করে, এবং এটা খুবই ইন্টেন্সিভ ট্রেনিং, মানে তোমাকে একদম ফুললি প্রিপেয়ার করে জাপানে যাওয়ার জন্য। ওকে, কিন্তু এখানে কিন্তু কোনো মানে টেকনিক্যাল কিছু তোমাকে শেখায় না। মানে টেকনিক্যাল বলে ধরো তুমি যে ওই যে ওয়েবের কাজ করো, তোমাকে কিন্তু এখানে ওয়েবের কোনো কাজ শেখাবে না। মানে জাস্ট তোমাকে ওরা জাপানে যাওয়ার জন্য যে ল্যাঙ্গুয়েজ, তারপরে ওদের বিভিন্ন বিহেভিয়ার ইয়ে আছে, এবং ওই যে তোমরা কোশ্চিনেও দেখছো কিছু ম্যানেজারিয়াল ইয়ে আছে, কারণ ওরা হচ্ছে এটিকেট নিয়ে খুব বেশি ইয়া, যে তোমার মানে ক্যারেক্টার কেমন, তুমি কিরকম ভাবে কথা বলো, তোমার টাইমিং সেন্স আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে ওরা খুবই কনসার্ন। তো দেখা যায় যে 6 মাসের ট্রেনিং এ ফাইনালি 6 মাস ট্রেনিং দেওয়ার পর তোমাকে হচ্ছে ওরা একটা স্কোরিং করে, এবং ওদের জাপান থেকে লোক আসে মানে হায়ার করতে, ওদের জাপানিজ কোম্পানি সরাসরি বাংলাদেশে আসে। এবং আসার পরে তোমার হচ্ছে আরেকটা ইন্টারভিউ হয় তোমার যে স্কিল সেট আছে ওইটার উপরে, এবং তোমার এই যেখানে তুমি যেই ভ্যালু গ্যাদার করছো সেইটার উপর বেস করে। তখন ওরা যদি মনে করে যে হ্যাঁ এটা আমাদের যোগ্য ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে ওরা হচ্ছে বাকি সব প্রসেসিং করে। অর্থাৎ জাপানে যাওয়ার জন্য তোমাকে আর কিছুই করতে হয় না, ওরা তোমার ভিসা টিসা মানে সবকিছু ওরাই হচ্ছে তখন হ্যান্ডেল করে, এবং তোমাকে হচ্ছে নিয়ে যায় ওদের দেশে একটা ভালো স্টাবলিশড কোম্পানিতে ওরা জব দেয়, মানে ওরা যেখান থেকে অফার করে। সো এই হচ্ছে ওভারঅল সিনারিও আর কি, হ্যাঁ, যে যদি তুমি করতে চাও আসলে, বা এই পরীক্ষাটায় পাশ করলে তোমার কি হবে। এবং যদিও শুনে মনে হয় যে একটু লেন্দি প্রসেস, বাট এটা একটা গুড অপরচুনিটি, কারণ মানে তুমি একদম একটা ভাবে মানে এক ধরো তুমি এই দেশে বসে থেকেই ওই দেশে চলে যাচ্ছে একবার একটা জব নিয়ে। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট, সরাসরি এরকম যাওয়া যায় না, তাই না? বাকি সব প্রসেসিং ওরাই করে দিচ্ছে তোমাকে, বুঝছো? সো এই হচ্ছে হোল সিনারিও, আমরা পরীক্ষাটা সম্পর্কে জানলাম। তো এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, নাইলে হচ্ছে আমরা আমাদের পড়াশোনায় মুভ অন করবো আর কি।
ওকে, আই হোপ আই কারো কোশ্চেন, কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো, যে কোনো সময় পড়ার সময় বলতে পারো, ঠিক আছে? আর আমি তোমাদের মূলত পড়াবো হচ্ছে কম্পিউটারের যে বেসিক কম্পোনেন্ট গুলো আছে, প্লাস ওই রিলেটেড যেই ইয়াগুলা, ওইটা আমি তোমাদেরকে পড়াবো। তো তোমরা, আমরা সরাসরি কোশ্চেনে জাম্প ইন করি, তাহলে তুমি বুঝবা যে আসলে কোন টপিক গুলো আমি তোমাকে দেখাতে যাচ্ছি। অলরাইট। আহ কোশ্চেনের সলিউশন গুলো এখানে দেওয়া আছে। দেখো তো কোশ্চেনটা পড়ে তোমরা কেউ কি এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারো কিনা, বা কারো কোনো আইডিয়া আছে কিনা। তোমরা কত ইন্টেগ্রাল জানি, ম্যাক্সিমাম কত ইন্টেগ্রাল তোমরা? স্যার 50 থেকে 52 এর মধ্যে সব। ওকে, 53, 52, সুতরাং তোমরা এই জিনিসগুলা অবশ্যই পড়ে আসছো, বেসিক ইলেকট্রনিক্স পড়ে আসছো তোমরা, অ্যাভেলেবিলিটি সম্পর্কে হয়তো তোমাদের আইডিয়া আছে। আচ্ছা, প্রথমে আমি কোশ্চেনটা পড়ি। আর তোমরা আসলে কোশ্চেনটার অ্যান্সারটা নিয়ে কখনোই চিন্তা করো না যে অ্যান্সার কি, এটা আমি জানতে চাই না। আমি জানতে চাই যে কিভাবে প্রবলেমটা সলভ করা হচ্ছে, অর্থাৎ লার্নিং অ্যাপ্রোচটা তুমি ফলো করবা, তাহলে দেখবে যে তুমি দ্রুত শিখতে পারতেছো এবং তোমার মাথায় ওটা থাকবে। তুমি যদি জাস্ট অ্যান্সার গুলো দেখে দেখে যাও, তাহলে তুমি কিন্তু দেখা যাবে যে কিছুদিন পরেই ভুলে যাবে, 2 দিন আগে পড়বা, 2 দিন পরে আবার ভুলে যাবে। ওকে, তো আমরা কোশ্চেনটা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা, বলতেছে যে এখানে একটা সিস্টেম আছে এবং কিছু ডিভাইস আছে। There is a system that connect devices. Okay, কিছু ডিভাইস কানেক্ট করা হয় উইথ অ্যাভেলেবিলিটি আর, অর্থাৎ সবগুলোর অ্যাভেলেবিলিটি আর, এবং আমরা চিত্রতেও দেখতে পাচ্ছি যে সবগুলোর অ্যাভেলেবিলিটি আসলে আর দেওয়া আছে, ফিগারে এটা দেওয়া আছে। এখন বলতেছে নিচের যে 4টা অপশন আছে এগুলোর মধ্যে থেকে কোনটা পুরো সিস্টেমটার অ্যাভেলেবিলিটি হচ্ছে রিপ্রেজেন্ট করে, এই জিনিসটা তোমাকে বলতে 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 হবে। এবং এখানে বলছে হেয়ার only one of the devices need to be operated when connected parallel, অর্থাৎ যখন প্যারালাল কানেকশন থাকে একটা ডিভাইস চললেই ওটা হচ্ছে সিস্টেমটা অ্যাভেলেবেল থাকে। আর যদি সিস্টেমটা সিরিজের মধ্যে থাকে তাহলে হচ্ছে দুইটা কম্পোনেন্ট বা দুইটা ডিভাইসই কিন্তু চালু থাকতে হবে। এবং এটা খুবই সেন্স মেক করে, কারণ তুমি যদি এই জায়গাটা খেয়াল করো, এই যে এই প্রথম যে অংশটুকু, এই অংশটা, বলো তো এটা কি সিরিজ নাকি প্যারালাল? এটা প্যারালালে আছে। অবভিয়াসলি, হ্যাঁ, ভেরি গুড, এটা আসলে প্যারালাল অবস্থায় আছে। এবং পরের যে অংশটা এটাও তো প্যারালাল আছে। ইয়েস, কিন্তু এক্স্যাক্টলি। আমরা যদি, হ্যাঁ, তাই না, প্যারালাল, কিন্তু যদি আমি দুইটা এটা কম্পোনেন্টকে এটা এভাবে চিন্তা করি, সিরিজে আছে। হ্যাঁ এই তো, গুড, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে প্যারালালও আছে, সিরিজও আছে, দুইটা কম্পোনেন্টই আছে। এখন তোমাকে বলছে যে পুরা সিস্টেমটার অ্যাভেলেবিলিটি কত সেইটা তুমি এক্সপ্লেন করো। তো তোমরা কেউ দেখি পারো কিনা, বলো তো কোনটা অ্যান্সার হবে। আচ্ছা, 1 মিনিট সময় নাও, 1 মিনিট সময়ের মধ্যে দেখি কেউ বলতে পারো কিনা। আর সার্চ করিও না, মানে এমনি নিজে চিন্তা করে দেখো যে বলতে পারতেছো কিনা কোনটা অ্যান্সার হবে, এবং লজিকটা বলবা যে হ্যাঁ এই কারণে এটা হচ্ছে অ্যান্সারটা হবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু হেল্প করি। প্রথমবার যেহেতু কোশ্চেনটা দেখতেছি, তাহলে তোমাকে এখানে যেহেতু পুরো সিস্টেমটার অ্যাভেলেবিলিটি বলতে হবে, এবং এখানে সিরিজ এবং প্যারালাল বোথ কানেকশন আছে, তাইলে আমাকে জানতে হবে যে অ্যাভেলেবিলিটি কিভাবে বের করে একটা সিস্টেমের, এবং সিরিজের জন্য কিভাবে বের করে, এবং প্যারালালের জন্য কিভাবে বের করে, দুইটাই আমাকে জানতে হবে। তো আমরা যদি একটু দেখি যে এখানে ধরো একটা ফর্মুলা লেখা আছে যে, আমার যে সিস্টেমটা যদি সিরিজ হয়, তাইলে অ্যাভেলেবিলিটি হচ্ছে প্রথম সিস্টেমটার অ্যাভেলেবিলিটি ইনটু দ্বিতীয় সিস্টেমটার অ্যাভেলেবিলিটি। তোমরা কি কেউ চিন্তা করে বলতে পারো যে এই সূত্রটা কেন এরকম হইলো, যে যদি সিরিজে থাকে তাহলে দুইটার কেন গুণফল করতে হয়? স্যার একটা ধরো, অফ থাকলে তো স্যার হুম, পুরো সার্কিটই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ভেরি গুড, এই অ্যান্সারটাই আমি এক্সপেক্ট করতেছিলাম, যে আমার যদি দুইটা জিনিস এই যে এরকম সিরিজে থাকে, ধরো এই যে এটা যদি কাজ না করে, মানে এটার অ্যাভেলেবিলিটি যদি শূন্য হয়, তাহলে পরেরটাও কিন্তু আর কাজই করবে না, মানে পুরো জিনিসটাই হচ্ছে কত হয়ে যায় আসলে, শূন্য হয়ে যায়। এবং সূত্রতেও তুমি খেয়াল করে দেখো যে দুইটা সিস্টেমের অ্যাভেলেবিলিটি আমরা কি করছি, গুণ করছি। এখন যদি একটা সিস্টেম যদি অফ থাকে, তার মানে আসলে সিরিজে পুরো সিস্টেমটাই অফ হয়ে যাওয়া, এটা আমরা অলরেডি ছোট ক্লাসের ইলেকট্রনিক্সেই পড়ে আসছি। আর প্যারালালের ক্ষেত্রে আমি যেটা করতে পারি,
তোমরা কি এই সূত্রটা বলতে পারো যে ঠিক আছে কিনা, যে অ্যাভেলেবিলিটি অফ প্যারালাল সিস্টেম? এখানে আমি যেটা করতেছি যে কোনো একটা সিস্টেম অ্যাভেলেবেল থাকবে এবং অ্যাভেলেবেল থাকবে না, এই টোটালটা প্রবাবিলিটি অবশ্যই ওয়ান, কারণ আমরা জানি যে দুইটা প্রবাবিলিটি মিলেই তো ওয়ান হবে, থাকবে এবং থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি এই কাজটা করতে পারি যে একটা প্যারালাল সিস্টেম কতক্ষণ অ্যাভেলেবেল থাকবে, আমি হচ্ছে ওদের নন অ্যাভেলেবিলিটিটা বের করতেছি যে কতক্ষণ থাকে। যে সিস্টেম ওয়ানটা হচ্ছে যদি অ্যাভেলেবেল না থাকে কিন্তু সিস্টেম টুটাও যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে ওয়ান থেকে বিয়োগ করলে আমি পাবো যে কতক্ষণ এই জিনিসটা আসলে অ্যাভেলেবেল ছিল। যেহেতু এটা একটা প্যারালাল সিস্টেম, এই ক্ষেত্রে কিন্তু আমার একটা মাত্র অ্যাভেলেবেল থাকলেই হলো দুইটার মধ্যে থেকে। তো আমি যেহেতু সূত্র জানি যে অ্যাভেলেবেল প্লাস নট অ্যাভেলেবেল ইকুয়াল টু ওয়ান, তাহলে এখান থেকে আমি হচ্ছে এই কথাটাও লিখতে পারি যে ওয়ান থেকে আমি যদি নন অ্যাভেলেবিলিটিটা বের করি তাহলে আমার হচ্ছে প্যারালাল সিস্টেমের অ্যাভেলেবিলিটিটা বের হবে। আর নন অ্যাভেলেবিলিটি এই জিনিসটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি ওয়ান মাইনাস অ্যাভেলেবিলিটি, আর এখানেও সেম ওয়ান মাইনাস। তাহলে দুইটা সিস্টেমের আমি যদি কতক্ষণ অ্যাভেলেবেল থাকবে সেটা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি। সিরিজের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সহজ, যে দুইটার অ্যাভেলেবিলিটি গুণ করে দিলেই হলো। আর যখন আমি প্যারালাল সিস্টেমের ক্ষেত্রে আসতেছি, যেমন প্যারালাল সিস্টেমের সূত্রটা তোমরা খেয়াল করো, এই সূত্রটা আমি চাইলে এই লাইনটা ডিরেক্টও লিখে ফেলতে পারতাম যে অ্যাভেলেবিলিটি অফ প্যারালাল সিস্টেম হচ্ছে এটা, কিন্তু ওইটা লেখার থেকে এই যে এরকম সেন্সে আসা ভালো যে নন অ্যাভেলেবেল থাকলে কি হয়। এই যখন তুমি এই জিনিসটা জানো, কোশ্চিনটা যতই ঘুরে আসুক, যেমন এখানে তোমাকে বলছে যে সিস্টেমটার অ্যাভেলেবিলিটি বের করতে, কোশ্চিনটা তো এরকমও হইতে পারতো যে কতক্ষণ অ্যাভেলেবেল থাকবে না সেটা বের করো, আসতে পারতো না? অবশ্যই আসতে পারতো। তো এই যে তুমি যদি জানো যে সিস্টেম ফর্মুলা গুলা কিভাবে প্রোপাগেট করে, তাহলে হচ্ছে তুমি যে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। এই কারণে এইখানে জাস্ট একটা এক্সট্রা লাইন অ্যাড করো। এবং তোমার সূত্রতে খেয়াল করো, যদি প্রথম সিস্টেমটা অ্যাভেলেবেল না থাকে তাইলেও কিন্তু এখন কোনো যায় আসে না, কারণ প্রথম সিস্টেমটার অ্যাভেলেবিলিটি যদি শূন্য হয় তাহলে ওয়ান মাইনাস শূন্য, তাহলে ওয়ান মাইনাস শূন্য মানে কিন্তু ওয়ান। সেকেন্ড সিস্টেমটার যে অ্যাভেলেবিলিটি আছে এটা দিয়ে আমি কাজ চালাতে পারবো। এবং এটা পরেরটার জন্য সত্য, যে সেকেন্ড সিস্টেমটার যে অ্যাভেলেবিলিটি এটা যদি শূন্য হয় তাও প্রথম সিস্টেমটা আমার অ্যাভেলেবেল থাকে, তাই না? সো এই সূত্রটা ব্যবহার করে আমরা একটা প্যারালাল সিস্টেমের কতক্ষণ অ্যাভেলেবেল থাকবে সেটা বের করতে পারি। আর যেহেতু কোশ্চেনে অলরেডি বলে দেওয়াই আছে প্রত্যেকটা সিস্টেমের অ্যাভেলেবিলিটি আর, তাহলে আমি এখানে জাস্ট ফর্মুলা বসাইলেই পাই যাবো কি ওয়ান মাইনাস আর। আর এখানে যেহেতু দুইটার অ্যাভেলেবিলিটি সেম, তাহলে এই কারণে আমি বলতে পারি ওয়ান মাইনাস আর এর কি হবে, স্কোয়ার হবে। এখন প্যারালাল সিস্টেমের ক্ষেত্রে এই যে যে জিনিসটা ওয়ান মাইনাস আর হোল স্কোয়ার, এইটা এই জিনিসটা আসলে আমার কিসের জন্য, প্রথমটার জন্য এইটা হবে, সেকেন্ডটার জন্য এইটা হবে, কারণ হচ্ছে আমার অ্যাভেলেবিলিটি এই যে এখান থেকে আমি বের করতে পারি। আর এখানে প্রথমে এই দুইটা কি আছে, সিরিজ, সরি এই দুইটা আছে প্যারালাল, এই দুইটাও আছে প্যারালাল, তাহলে প্যারালালের সূত্রটা আমি এখানে বসাবো। আর যখন আমার এই দুইটা আলাদাভাবে চিন্তা করি তাহলে এটাকে আবার সিরিজ কানেকশন, তাহলে এই দুইটাকে আমার গুণ করতে হবে। যেমন এটা হচ্ছে প্রথম অংশটার জন্য, কারণ এই দুইটা এই যে প্যারালাল হিসাবে আছে, তাহলে ওইটার জন্য হচ্ছে এই অংশটা পাবো। আর দ্বিতীয় অংশটাও প্যারালাল হিসাবে আছে, সেটা আমি এখানে বসাইছি। কিন্তু আবার যদি আমরা চিন্তা করি এই দুইটা হচ্ছে সিরিজ হিসাবে আছে, তাহলে সিরিজ হিসাবে থাকলে আমরা জানি যে দুইটার এই এখানে গুণ করতে হয়, এই কারণে হচ্ছে আমরা এখানে একটা গুণ চিহ্ন দিছি। তো ফাইনালি তুমি বলতে পারো যেহেতু এখানে সেম জিনিস রিপিট হয়েছে তাহলে এটার স্কোয়ারটা। তাহলে এইভাবে আমরা বলতে পারি আমাদের আসলে অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে কোনটা, এই যে অপশন সি। তাহলে পুরো জিনিসটা যদি একটু সামারি করি, আমার একটা সিস্টেমের টোটাল অ্যাভেলেবিলিটি বের করতে বলছে, এখানে প্যারালাল কানেকশনও আছে, সিরিজ কানেকশনও আছে, পাশাপাশি এরকম উপর নিচে চিন্তা করলে প্যারালাল, আবার যদি এইটাকে একটা কম্পোনেন্ট এটাকে একটা কম্পোনেন্ট ধরি তাহলে এটা আবার সিরিজ কম্বিনেশন হয়। সিরিজের ক্ষেত্রে আমরা জানি যে দুইটার অ্যাভেলেবিলিটি গুণ করতে হয়, আর প্যারালালের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা আসলে এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। এবং যেহেতু দুইটা সিস্টেম প্যারালাল সিস্টেম সিরিজ হিসাবে গুণ আছে, তাহলে হচ্ছে তাদের অ্যাভেলেবিলিটিটা গুণ করে দিলেই আমাদের হচ্ছে রেজাল্টটা বের হয়ে যাবে। অলরাইট, এটা আমি এক্সপ্লেন করলাম অনেকক্ষণ, কিন্তু যে তুমি যখন এটা করবা তোমার আসলে এত সময় লাগবে না, তুমি ফটাফট এখান থেকে সূত্র বসায় এটা করে ফেলতে পারবে আর কি। অলরাইট, আর আমি তোমাদের দেখাইতে পারতাম বই থেকে, যে বইয়ের মধ্যে আসলে এই জিনিসটা আছে, একটা চ্যাপ্টার ছিল যে সিস্টেম অ্যাভেলেবিলিটির উপর, তো ওইখানে হচ্ছে রিলায়েবিলিটি তারপরে অ্যাভেলেবিলিটি ওই কথাগুলো লেখা ছিল। এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করি যে তোমরা একটু বইটা যদি পড়ো তাহলে হচ্ছে এই যে এই টপিক গুলো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া থাকবে।
এবং এটা কিন্তু কঠিন কোনো ম্যাথই না, একদম খুবই ইজি একটা ম্যাথ। কিন্তু তুমি দেখো যে জাস্ট যদি তুমি ফর্মুলাটা জানো, তুমি হয়তো 30 সেকেন্ডস এর মধ্যে বা আরো কম সময়ে তুমি এটার অ্যান্সারটা বের করতে পারবে। ওকে, আচ্ছা আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। এটা তোমাদের সবারই পারার কথা, তোমরা সবাই অ্যালগোরিদম পড়ে আসছো না? ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম। জি স্যার। তাহলে এটা সবারই পারার কথা। তোমরা কেউ কি এটা একটু দ্রুত করে আমাকে বলতে পারো যে এটার অ্যান্সারটা কত হবে? কোশ্চেনটা আমি তোমাদের সাথে একবার পড়ি। ভার্চুয়াল মেমোরি সিস্টেম আছে আমাদের। যেহেতু আমার টপিক হচ্ছে ওই যে কম্পিউটারের বেসিক কম্পোনেন্ট নিয়ে আলোচনা, ওখানে হচ্ছে মেমোরির কনসেপ্টটা আছে। তো ওই মেমোরিতে কিভাবে ডাটা তুমি রাখবা সরাবা, তো ওইখান থেকে হচ্ছে এই কোশ্চেনটা আমাদের সাথে রিলেটেড। তো ভার্চুয়াল মেমোরি সিস্টেমে যেখানে বলছে যে পেজ অ্যালোকেট করছে, যেখানে হচ্ছে তোমার ফর রিয়েল মেমোরি 3, মানে তিনটা মাত্র পেজ আছে তোমার। এখন আমাকে তো দুইটা অ্যালগোরিদম ব্যবহার করতে বলতেছে এখানে, একটা হচ্ছে ফিফো আর এলআর। ওকে, তো ফার্স্ট ইন ফার্স্ট আউট এইটা, আর একটা হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড। সো এই দুইটা অ্যালগোরিদম ব্যবহার করতে বলছে, এবং আমার এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা আমার মেমোরিতে স্টোর করতে হবে, এবং আমার মেমোরির সাইজ হচ্ছে প্রত্যেকবার হচ্ছে 3, মানে তিনটা করে আমি পেজ রাখতে পারবো। তো তোমরা নিশ্চয়ই অলরেডি জানো যে পেজের ইন আউটিং এর যে ব্যাপারটা সেটা, সেখানে বলছে আমি যদি ফিফো এবং এলআরইউ ইউজ করি, তাইলে আসলে আমার কতবার পেজ রিপ্লেস হবে সেই জিনিসটা আমাকে কম্বিনেশনটা বলতে হবে। যেমন ফিফো, যদি আমি ফিফো ইউজ করি তাহলে দেখা যাবে আমার হচ্ছে, মানে প্রথম অপশনটা বলতেছে যে 3বার আমাকে হচ্ছে পেজ ইন আউট করতে হবে, এবং এলআরইউ এর ক্ষেত্রে 2বার আমাকে করতে হবে। এরকম আর কি একটা ব্যাপার। এবং অনেক সময় না কোশ্চিনে এই অপশন গুলো দেখেও বোঝা যায় যে কোন অপশনটা হইতে পারে। যেহেতু এই যে এখানে দুইটা ফিফোতে 3 দিয়ে শুরু করছে, একটা হাই চান্সেস থাকে যে এই দুইটার মধ্যে কোনো একটা অপশন হবে। তোমাকে কনফিউজ করার জন্য দুইটাতেই 3 দিছে, যেন তুমি এলআরইউটা না করলে তুমি বলতে না পারো। যেমন ধরো তোমার প্রথমে 3 বের হয়েছে ফিফোর জন্য, তখন কিন্তু তাও তুমি বলতে পারবে না যে আসলে কোনটা হবে, আমার কি ফিফোর জন্য এ হবে নাকি বি হবে, কারণ দুইটাতেই 3 আছে। তো এটা জাস্ট একটা ইনটিউশন, বাট এইটাই যে হবে সবসময় এমন না। তবে হ্যাঁ, মাঝে মাঝে দ্রুত দাগানোর সময় ট্রিক্স কাজ করে। ধরো হাতে সময় নাই, 10 সেকেন্ড হাতে জমা দিতে হবে, তাহলে এই দুইটা থেকে একটা আমি দাগাইলাম আর কি। এরকম টাইপের ইনটিউশন। আচ্ছা, যাই হোক, ফিফো আমরা জানি যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তো তিনটা করে যেহেতু পেজ হবে, আমি সরাসরি সলিউশনের দিকে মুভ করি। তো এখানে অলরেডি একটা এক্সাম্পল দেওয়া আছে। সো এই এক্সাম্পলটাতে তুমি যদি দেখো, আমার কিছু সিকোয়েন্স দেওয়া আছে, আর সিকোয়েন্সের মধ্যে আমার প্রত্যেকবার হচ্ছে 4টা করে আমি অ্যাড করতে পারি। যেমন আমার প্রথমে হচ্ছে 0 to 16, তো 0 to 16 আমার মেমোরিতে আমি বসাইলাম। এখন এর পরের বার আসছে হচ্ছে 4। তো যেহেতু আমাদের অ্যালগোরিদমটা বলতেছে যে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সবার আগে যেটা আসছিল সেটাকে বাদ দিয়ে আসতে হবে। তো আমার যেহেতু অলরেডি এখানে অলরেডি কম্পোনেন্ট আছে, সবার আগে আসছিল হচ্ছে 0, এই কারণে দেখো যখন 4 আসছে, 0কে বাদ দিয়ে আমি কি বসাইছি, 4 বসাইছি এখানে, তাই না? এরপর এবার আসছে আমার কত, 1। সো 1 যখন আসছে, আমার সবচেয়ে মানে আগে আসছিল হচ্ছে কত, 2। জিরোর জন্য তো অলরেডি আমি 4 বসাইছি, তো এটা তো অলরেডি রিপ্লেস হয়েছে। সবচেয়ে আমার আগে আসছিল এরপরে 2, এই কারণে আমার পরবর্তীতে এখানে আমি বসাইছি কত, যে আমার 2টাকে রিপ্লেস করে আমার যে ভ্যালুটা আসছে 0, সেটা আমি এখানে বসাইছি। সুতরাং আমাকে এমন ভাবে এটা বসাইতে হবে যে আসলে সবচেয়ে আগে যেটা আসছিল সেটাকে আমি সরাই দিয়ে আমার নতুন যে কম্পোনেন্ট সেটা। এবং এটা কিন্তু অলরেডি তোমরা অপারেটিং সিস্টেমে জানো, অপারেটিং সিস্টেম যদি পড়ে থাকো ওইখান থেকে তোমরা হয়তো জানো যে আমাদের মেমোরি হচ্ছে লিমিটেড। এই কারণে আমাকে হচ্ছে যখন নতুন কোনো কম্পোনেন্ট আসে, তাহলে কোন একটা কম্পোনেন্টকে সরায় আমার হচ্ছে নতুন কম্পোনেন্টটা রাখতে হয়। পেজ রিপ্লেসমেন্ট বিভিন্ন অ্যালগোরিদম। তো আমাদের কেসের মধ্যে ব্যাপারটা হচ্ছে আমাদের মেমোরির সাইজ ছিল হচ্ছে 3, এবং সিকোয়েন্সটা দেওয়া ছিল হচ্ছে এই জিনিসটা। অলরাইট, সো আমরা প্রথমে তিনটার জন্য কি বসাইতে পারি, 1 3 2, তিনটা বসাইলাম। এরপর আসছে কত, আমাদের হচ্ছে 1। সো 1 যেহেতু অলরেডি আমার মেমোরিতে আছে, তাহলে তো আমার আর করার দরকার নেই, কারণ আমরা জানি যে মেমোরিতে থাকলে তো আর নতুন করে ওটাকে কেন রিপ্লেস করবো, মানে ওটা তো অলরেডি আছেই আমার 1। এরপর আবার আসছে আমার কত, 4। সো 4 আসছে, তুমি খেয়াল করে দেখো আমার কিন্তু সবার আগে এখানে কি আসছিল, 1। তো 1কে কিন্তু আমি রিপ্লেস করিনি, 1 কিন্তু আমার সবার আগেই আসছিল। তাহলে যেহেতু সবার আগে আসছিল, এখন ওকে সবার আগে বের করে দিতে হবে। এই কারণে আমরা হচ্ছে 1 এর পরিবর্তে 4 বসাবো, অর্থাৎ আমার একটা চেঞ্জেস আসছে। এরপর এবার আমার কত আসছে, 5। তো আমার লিস্ট রিসেন্ট ইউজ হয়েছিল, সরি, আমার হচ্ছে ফার্স্টে আসছিল 3, তাহলে আমি 3টাকে সরাই হচ্ছে এখানে 5টাকে রিপ্লেস করবো। তো সেম প্রসেস এখানে কন্টিনিউ হবে, আমি আর বাকিগুলো করলাম না।
তো মূলত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই যেখানে কয়বার তুমি পেজ রিপ্লেস করছো। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সিকোয়েন্সে যদি আমরা ফিফো অ্যাপ্লাই করি তাহলে আমরা হচ্ছে 3বার পেজ রিপ্লেস আমাকে করতে হয়। সুতরাং এই যে আমাদের যে অপশন, বোঝা যাচ্ছে যে এই দুইটা অপশনের মধ্যে কোনো একটা হবে, পরের দুইটাকে আমি অটোমেটিক্যালি বাদ দিতে পারি। এখন কথা হচ্ছে পরীক্ষার সময় আমি কিভাবে করবো। তুমি এই যে এরকম লেখে লেখে যদি করতে চাও তাহলে তো তোমার অনেক সময় লাগবে। সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে এই যে এরকম দাগ দিয়ে দিয়ে করা, যেমন 1 3 2 এটা আসছে প্রথমে, এরপরে 1। সো 1 যেহেতু অলরেডি আছে এটাকে আমি বাদ দিয়ে দিব, এরপরে 4। তো যেহেতু 1 এর এখানে ছিল, আমরা যেটা করতাম মানে আমি যেটা করতাম এখানে হচ্ছে আমি কাটে এখানে লিখে রাখতাম এটা হচ্ছে 4। এরপরে 4 আমার শেষ হয়ে গেছে, এরপরে কত আসছে 5। সো 5 যেহেতু আমার এখানে বাদ দিব, লিস্ট রিসেন্টলি আমার কি ছিল 3, তাহলে আমার এখানে 5 হবে। এবং মিন টাইম যখনই তুমি একটাকে রিপ্লেস করবে তখন এখানে পাশে একটা করে দাগ দিয়ে রাখলা যে কয়টা রিপ্লেস হয়েছে, এরকম করে কাউন্ট করতে পারো। তো এরকম যদি ওই যে তুমি কাটাকাটি পেন্সিল দিয়ে করো তাড়াতাড়ি, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত অ্যান্সারটা দেওয়া যায় আর কি। বুঝছো? তুমি তোমার টেকনিক বাইর করবা, তুমি কিভাবে করতে পারো এটা তোমার টেকনিক তুমি বাইর করবা। তো সেম ভাবে আমরা যদি যেটা লিস্ট রিসেন্টলি ইউজড এটা ব্যবহার করি, এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পলে আমি গেলাম না, আমি আমাদের এক্সাম্পলটাতে চাই। লিস্ট রিসেন্টলি ইউজড মানে কি, যে সবচেয়ে কম যেটা ইউজ হচ্ছে, মানে লজিকটা হচ্ছে কি, যে একটা পেজ ইউজ হচ্ছে না, অনেকক্ষণ ধরে মেমোরিতে বসে আছে, ওই পেজটাকে আমি বাদ দিয়ে দিই। এটা হচ্ছে এই ইয়াটার কনসেপ্ট। সো লিস্ট রিসেন্টলি ইউজে যেমন 1 1 3 2 এটা গেল, এরপরে আবার 1 আসছে, সুতরাং এই সিকোয়েন্সের কোনো চেঞ্জ হবে না। এরপরের বার কত আসছে 4, আমার সবার আগে আসছে কিন্তু ইউজ হচ্ছে না, এরকম কি ছিল মানে। এখানে কিন্তু তোমার দেখো 1 কিন্তু আগে আসছে, কিন্তু 1 কে কিন্তু আমি এই যে ইউজ করছি এখানে, তাই না? মানে 1 3 2, কিন্তু পরের বার কিন্তু আবার 1 আসে, সুতরাং আমি এই 1টাকে কিন্তু ইউজ করছি এই পেজটাকে। তো এখন লিস্ট রিসেন্টলি ইউজ বলতেছে যে যেটা আসলে ইউজ হচ্ছে না। তো 1 যেহেতু আমার অলরেডি ইউজ হয়েছে আরেকবার, এই কারণে কিন্তু আমি 3 এর পরিবর্তে এখানে 4 বসাবো। নট 1 এর পরিবর্তে এখানে আমি 4 বসাবো। যেটা ইউজ হচ্ছে না সেটাকে রিপ্লেস করতে হবে। তাহলে 1 4 2 গেল, এরপর আসছে হচ্ছে আমার 5। সো আমার ইউজ হচ্ছে না এরকম একটা ইয়া ছিল হচ্ছে 2 বাকি ছিল, তাহলে ওইখানে আমি 2 এর পরিবর্তে 5 বসাইছি। তো এইভাবে সেম লজিকে তুমি যদি যাও তাহলে তুমি দেখবা টোটাল চেঞ্জেস আসছে হচ্ছে 6টা। এবং আসলে সবগুলা করারও দরকার নেই, যেহেতু আমি জানি যে প্রথমটার রেজাল্ট হচ্ছে 3। এবং তুমি যদি অপশন গুলা খেয়াল করো, যেহেতু আমার অলরেডি প্রথমটা কি আসছে 3 আসছে, আর একটা তো অপশন দেওয়া ছিল যে 2। 2 এর থেকে বেশি হওয়া মানেই হচ্ছে যে পরেরটা আসলে 6 হবে। তো আমার সবগুলা কিন্তু চেক করারও দরকার নেই। আমি যদি দেখি যে আমার এলআরইউ তে 2 এর বেশি চলে আসছে, মানে এই যে এখানে 3টা চেঞ্জেস আসছে, তারপরে এগুলো কিন্তু আমার আর করারই দরকার নেই, আমি কিন্তু জানি যে আমার অ্যান্সার এইটাই হবে। সুতরাং আমি এইটাকে হচ্ছে টিক দিয়ে চলে যাব। এবং তোমরা কিন্তু সময় পাবে কত মিনিট করে, 1.5 মিনিট, মানে 1.5 মিনিট করে সময় পাবে একটা প্রবলেম সলভ করার। তো তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই যে এরকম সুন্দর করে বসে বসে এরকম লিখে তুমি করলে দেখা যাবে তোমার 5 মিনিট সময় লাগবে, কিন্তু এত সময় তো তোমার নেই, তাই না? সো ফাস্টার ওয়েতে করতে গেলে এরকম কিছু ট্যাকটিক্স তোমার ফলো করতে হবে। অলরাইট, এই তোমরা একটু রেসপন্স করিও, হ্যাঁ, আমার নাইলে মনে হয় যে কি ব্যাপার, সবাই আবার শুনতে পাচ্ছে কিনা, নাকি নেট কানেকশন চলে গেল, বোঝা যায় না। শোনা যাচ্ছে তো নাকি? শোনা যাচ্ছে। জি স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। মাঝে মাঝে একটু হা হু করিও, একটু রেসপন্স করিও আর কি। ঠিক আছে, অলরাইট। এই কোশ্চেনটা সবাই আশা করি পারবা। কেউ একজন কি বলতে পারো যে এটার জিনিসটা কি? তোমরা কি নেটওয়ার্কিং কোর্সটা পড়ছো, কম্পিউটার নেটওয়ার্কস? জি স্যার। হ্যাঁ, তাইলে তোমাদের পোর্ট সম্পর্কে অবশ্যই ধারণা আছে। আমরা, বলো তো কেউ একজন পোর্টটা কি? আমরা কি পোর্ট ইউজ করি প্রতিদিন? আসলে করি। যেমন তুমি ধরো কিছু ফিজিক্যাল পোর্ট থাকে, কিছু লজিক্যাল পোর্ট থাকে। ফিজিক্যাল পোর্ট কি, যেটাতে তুমি এই যে পেন ড্রাইভ ইনসার্ট করো, তোমার একটা ধরো হেডফোনের জ্যাক, যেটা এটা হচ্ছে কি ফিজিক্যাল পোর্ট, এগুলো তাই না? এইচডিএমআই। সো ফিজিক্যাল পোর্টের বাইরেও আমাদের কিছু লজিক্যাল পোর্ট থাকে। তো পোর্টের মধ্যে আসলে কি হয় বলতো, যেমন হচ্ছে যদি আমি পেন ড্রাইভের কথা চিন্তা করি, তো ওই পোর্টে আমি পেন ড্রাইভ ঢুকে কাজ করতে পারি। ঠিক আছে, কিছু লজিক্যাল পোর্ট যেটা তোমরা সবাই জানো, যেমন এখন বললেই তোমাদের মনে পড়বে, এসএমটিপির জন্য পোর্ট হচ্ছে 25, এইচটিটিপির জন্য পোর্ট হচ্ছে 80, এইচটিটিপিএস এর জন্য পোর্ট হচ্ছে 443। আমার কোশ্চেনটা হচ্ছে পোর্ট জিনিসটা আসলে কি, পোর্টে কি হয়? পোর্টে আমরা বুঝতে পারতেছি যে কোনো সার্ভিস রান হয়,
যেমন পেন ড্রাইভের জন্য আমি একটা সার্ভিস চালাচ্ছি। এসএমটিপি মানে কি, আমি মেইল পাঠানোর জন্য যে প্রোটোকল, সেই সার্ভিসটা হচ্ছে ওই পোর্টের মধ্যে রান করবে। তো ওইটা কি ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স আছে? আসলে নাই। ওটা হচ্ছে লজিক্যাল পোর্ট। সো লজিক্যাল পোর্ট কত হইতে পারে? যেমন ইউজুয়ালি আমাদের পোর্ট গুলো এরকম হয়ে থাকে। ধরো তোমার 0 থেকে যদি আমি চিন্তা করি, যদি আমার বিট কত কত বিটের আইপি, সেটার উপর বেস করে আমার হচ্ছে বিভিন্ন পোর্ট হইতে পারে। যেমন 0 থেকে, যেমন এখানে হচ্ছে 32 বিটের জন্য দেখাইছে যে 0 থেকে 65,535টা লজিক্যাল পোর্ট হতে পারে, যেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, কিন্তু এগুলাকে আমরা বিভিন্ন সার্ভিসের জন্য ব্যবহার করতে পারি, তাই না? তো কিছু কমন সার্ভিস এই যে এখানে লেখা আছে, এটা আমি আর রিডিং করলাম না। বিভিন্ন সার্ভিস আমরা বিভিন্ন পোর্টের থ্রুতে রান করতে পারি, তাই না? এখন যেই সার্ভিস গুলো রান হয়, আমাদের কোশ্চেনটা আসলে এইটার উপরে। এখানে বলতেছে যে তুমি দেখো, একটা প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল আছে, যেটা হচ্ছে কানেকশন পয়েন্ট বিটুইন দ্য কোম্পানি নেটওয়ার্ক এবং ইন্টারনেট টু এনেবল এ পিসি অন দ্য কোম্পানি নেটওয়ার্ক টু এক্সেস পোর্ট 80 অফ এ ওয়েব সার্ভার অফ দ্য ইন্টারনেট। সুতরাং এটা বলতেছে যে একটা কোম্পানি যেটা আছে, তার পিসি আছে, সেই পিসিটাকে সে একটা ওয়েব সার্ভারের সাথে কানেক্ট করতে যাচ্ছে। এখন বলতেছে, which of the following is the appropriate combination of the rules allowed by filtering? এখানে প্যাকেট ফিল্টারিং এর কথা বলা হয়েছে। তো এখানে যেটা হয় ফিল্টারিং এর ক্ষেত্রে, আমাদের এই যে যে পোর্ট গুলো আছে, ধরো তোমার 65,535টা পোর্ট আছে, 0 থেকে 1024 পর্যন্ত যে পোর্ট গুলা, এটা আসলে শুধুমাত্র রুট অ্যাক্সেস দেওয়া হয়। মানে অ্যাডমিন অ্যাক্সেস হচ্ছে 0 থেকে 1024 পর্যন্ত, এবং বাকি পোর্ট গুলা যে কোনো জেনারেল সার্ভিসের জন্য ওপেন করে দেওয়া হয়। সো এখানে আমাদের কোশ্চিনটাতে বলতেছে যে কি সিনারিও করবে, কোনটা সঠিক। যেমন আমরা যদি এই প্রথম প্রথম অপশনটা দেখি, অপশন এ, যেখানে বলতেছে যদি সোর্স হয় পিসি এবং ডেস্টিনেশন হয় ওয়েব সার্ভার, সেই ক্ষেত্রে সোর্সের পোর্ট নাম্বার হচ্ছে 80 আর ডেস্টিনেশনের পোর্ট নাম্বার হচ্ছে 1024 ওর হায়ার। তোমরা কেউ কি বলতে পারো যে এই জিনিসটা আসলে ঠিক আছে নাকি ঠিক নাই? পিসির পোর্ট নাম্বার 80 আর ওয়েব সার্ভার হচ্ছে কত, 1024 ডেস্টিনেশন। তো আমরা এইমাত্র বললাম যে আসলে ঠিক ব্যাপারটা নাই। এরকম হয়। হ্যাঁ, ঠিক নাই। আমরা কিন্তু প্রথম অপশনটা দেখেই বুঝতে পারি যে আসলে এটা তো ঠিক নাই, কারণ পিসির তো 80 নম্বর পোর্ট ব্যবহার করার কথা না। কিন্তু সার্ভারের তো ওই যে এইচটিটিপি সার্ভিস দেওয়ার জন্য 1024 কি বলে 80 নম্বর পোর্ট ব্যবহার করা উচিত। এবং এখানে কিন্তু বলাই আছে নেটওয়ার্ক অ্যাক্সেস টু পোর্ট 80 অফ এ ওয়েব সার্ভার, অর্থাৎ আমার যে ইয়াটার সার্ভারের পোর্ট নাম্বার যে 80, এটা এখানে বলাই আছে। সুতরাং আমি যদি পিসির পোর্ট 80 ব্যবহার করি, এটা তো আমি করতে পারবো না, কারণ 1024 পর্যন্ত ব্লক। সুতরাং অপশন এটা ঠিক নাই। আমরা যদি পরেরটা দেখি, পিসি এবং ওয়েব সার্ভার, এইখানেও দেখা যাচ্ছে যে পিসির ইয়াটা কত দেওয়া আছে, 80 দেওয়া আছে, আর ওয়েব সার্ভারে দেওয়া আছে 1024 ওর হায়ার। নিচের অপশন আমার দেখারই দরকার নেই, আমি জাস্ট এটা দেখতেছি। তো যখন আমি এটা দেখলাম, তখন আমি বুঝছি যে না, এটা আসলে ঠিক নাই। আমরা যদি এখন যেটা আহ, এখানে এই সি নাম্বার অপশনটা যদি দেখি, পিসির হচ্ছে কত, 1024 ওর হায়ার, কারণ রুট অ্যাক্সেস এর বাইরে তুমি যে কোনো অ্যাক্সেস করতে পারো। আর ডেস্টিনেশনে হচ্ছে পোর্ট নাম্বার 80। ঠিক আছে এটা। নিচেরটা যদি দেখি, ওয়েব সার্ভার আর পিসি, ওয়েব সার্ভারের পোর্ট নাম্বার হচ্ছে 80। ওকে, ঠিক আছে। আর ওয়েব সার্ভার যখন পিসির সাথে কমিউনিকেশন করতে যাচ্ছে, 1024-এর উপরে যে কোনো কোনো একটা পোর্ট ব্যবহার করতে যাচ্ছে। সুতরাং আমরা দেখতে পারি যে এখানে আসলে এই সিনারিওটাই হচ্ছে সঠিক। তারপরেও ক্রস চেক করার জন্য লাস্টেরটাও আমরা দেখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিসির পোর্ট নাম্বার 1024 হায়ার, ওকে, এটা ঠিক আছে। ওয়েব সার্ভারের 80, এটাও ঠিক আছে। কিন্তু পরেরটাতে লেখা আছে যে ওয়েব সার্ভারের সোর্স পোর্ট নাম্বার হচ্ছে 1024, যেটা আসলে ঠিক নাই। কারণ ওয়েব সার্ভারের পোর্ট নাম্বার হওয়া উচিত 80, যেটার সাথে কমিউনিকেট করতেছে হচ্ছে যে কোনো একটা লোকাল পিসি। সুতরাং আমাদের অপশন সিটা হচ্ছে এখানে কারেক্ট অপশন। তো এটা হচ্ছে বেসিক নেটওয়ার্কিং এর পড়া। তো আমার হচ্ছে তোমাদের আমি যেটা পড়াবো, এখানে নেটওয়ার্কিং এরও পড়া আছে অল্প, তো এই কারণে networking এর একটা কোশ্চেন এখানে ইনক্লুড করলাম। ওকে, সো এই কোশ্চেনটা দেখো সবাই। দেখে যদি তোমাদের সামনে খাতা টাতা থাকে বা নোট করতেছো, তাহলে এটা একটু করে বলো তো কোনটা রেজাল্ট হবে। আমি একটু সহজ করে দিই তোমার জন্য। এটা তোমরা 2 মিনিটের মধ্যে করে কেউ যদি বলতে পারো, তাহলে এক্সপ্লেনেশনটা বলিও। এক্সক্লুসিভ লজিক্যাল সাম মানে এটা বোঝাচ্ছে যে এক্সঅর অপারেশন, এক্সক্লুসিভ লজিক্যাল সাম। আর নেগেটিভ লজিক্যাল প্রোডাক্ট, এটা মানে বোঝাচ্ছে লজিক্যাল প্রোডাক্ট মানে আমরা বুঝি অ্যান্ড গেট, আর নেগেটিভ লজিক্যাল মানে হচ্ছে ন্যান্ড গেট। ওকে, আর লজিক্যাল প্রোডাক্ট মানে তো আমরা জানি যে
জাস্ট এ ডট বি মানে হচ্ছে অ্যান্ড গেট, আর লজিক্যাল সাম মানে হচ্ছে জাস্ট তোমার যে বেসিক আমরা অর অপারেশন করি সেটা। ওকে, তো এখন আমাদের কোশ্চেনে বলছে যে নিচের কোন অপশনটাতে লোয়ার 4 বিট ওপেন 8 বিট স্ট্রিং চেঞ্জ হয়। এবং মানে বোঝাচ্ছে যে লোয়ার 4 বিট কোনটা। যেমন ধরো আহ, আমি যদি এরকম একটা স্ট্রিং লিখি এখানে, উম, ধরো 0 1 0 0, তারপর ধরো আমি লিখলাম এটা 1 0 1 0। সো ধরো এটা হচ্ছে আমার একটা ইনপুট। ওকে, সো কোশ্চেনে যেটা বলতেছে নিচের মধ্যে কোন অপারেশনটা করলে এই যে আমার যে লোয়ার 4 বিট মানে এই যে এই 4 বিট চেঞ্জ হবে না, ইনপুটে যেরকম থাকবে আউটপুটে ওইরকম থাকবে। কখন? আমাকে বলতেছে যে প্রত্যেকবার ওএফ হেক্সাডেসিমেলে ওএফ দেওয়া আছে, এইটার সাথে আমার হচ্ছে এই অপারেশন গুলো করতে হবে। দেখো সবগুলোতে কিন্তু ওএফ দেওয়া আছে, যেখানে ওএফ 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 মানে আসলে জিরো এফ, আসলে ওএফ আমি বলতেছি, এটা আসলে জিরো এফ এখানে দেওয়া আছে। তো এখানে ওএফ মানে কত বা জিরো এফ মানে আসলে কত, এটাই যেহেতু হেক্সাডেসিমেলে আছে তাহলে 4 বিটে রিপ্রেজেন্ট করো। তো 4 বিটে রিপ্রেজেন্ট করলে কেমন আসবে? 1 1 1 1, এটা হচ্ছে এফ এর জন্য। আর প্রথমে যেহেতু জিরো আছে, জিরোকে 4 বিটে রিপ্রেজেন্ট করলে কত হবে? 0 0 0 0, এই তো এটা। এখন বলছে যে এগুলোর মধ্যে থেকে কোনটা করলে এই যে ইনপুটে যে 4 বিট ছিল এই 4 বিট অ্যাজ ইট ইজ থেকে যায়, কোনো চেঞ্জ হয় না। এটা তোমরা বলো তো কোনটা হবে। এন্ড করলেই তো হবে, মানে গুণ, বিটওয়াইজ গুণ যেটা। হ্যাঁ, এই যে তার তার মানে অপশন আসলে কোনটা? সি। সি। আমরা করে দেখতে পারি যে এখানে আসলেই হয় কিনা। যেমন হচ্ছে ধরো যদি আমরা অ্যান্ড করি 0 আর 1, অ্যান্ড গেটে কি হয়, একটা মানে দুইটা ওয়ান থাকলে শুধু ওয়ান হয় না, এটা তো জিরো হয়, তাহলে এটা বুঝবে কত? 0 1 1 হয়, এটাই থাকবে। এটা কত হবে? 0 1। অর্থাৎ এই যে চেঞ্জ হয় না, তাই না? আসলে এই পাশে এই 4 বিটে আসলে কিছু করার দরকার নাই, এটা যা আছে তাই থাক। আর তবে ক্রস চেক করার জন্য তোমরা একটা কাজ করতে পারো, এখানে তো আমি ইনপুট নিছি 1 0 1 0, তুমি অন্য একটা ইনপুট নিয়ে দেখতে পারো। যে ধরো তুমি চিন্তা করলো যে আমি ইনপুটটা নিয়ে দেখি এরকম 0 1 0 0, অথবা সবগুলো জিরো অথবা সবগুলো ওয়ান নিয়ে দেখি যে আসলে কোনটা করলে হয়, তাই না? যেমন এই যে অলরেডি তোমাদের একজন পারছে, কি জানি নাম তোমার, কে বলছো? স্যার নাহিদ। হ্যাঁ, নাহিদ। নাহিদ কিন্তু বলতে পারছে যে এটা আসলে লজিক্যাল সাম হবে, লজিক্যাল প্রোডাক্টটা এটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, তো যদি তুমি এরকম মুখে মুখে করতে পারো খুবই ভালো। আর যদি তুমি না পারো তাহলে যেরকম, তো গ্রাফশিট নিয়ে যেহেতু তোমার 4 বিটের দরকার, মানে প্রথম 4 বিটের তো তোমার দরকার নেই, তাহলে তুমি এখানে যেটা করবা এই লাস্টের 4 বিট, যেমন আমি এখানে সবগুলো শূন্য দিয়ে করছি, শূন্যর সাথে আমি দেখছি যে 1 1 করলে কোনটা রেজাল্ট। এটা মনে হচ্ছে অনেক বড়, কিন্তু এটা তুমি হাতে কলমে করলে হয়তো 30 সেকেন্ডস এর বেশি লাগার কথা নাই এটা, মানে দ্রুত তুমি করে ফেলতে পারো আর কি। সুতরাং আমাদের অ্যান্সারটা হচ্ছে সি। আমরা এখানে এক্সপ্লোর করে দেখছি যে রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, থাকার কথা ছিল 0 হয়ে গেছে সবগুলো 1, সুতরাং এটা হবে না। এরপরে আবার হচ্ছে ন্যান্ড করে দেখছি, ন্যান্ড করেও দেখছি যে রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এন্ড এর ক্ষেত্রে চেঞ্জ হয় না, জিরো ছিল তাই আছে। আর অর এর ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এভাবে করে তুমি করতে পারো, অথবা তুমি যদি মুখে মুখে করতে পারো ওটাও করতে পারো। গুড, ভেরি স্মার্ট, নাইস। এইটা তোমরা দেখছো কি এরকম টাইপের ম্যাথ? বলো তো এটা দেখে কোন কোর্সের কথা মনে করতেছে? অটোমাটা। হ্যাঁ, এটা কিন্তু অটোমাটা কোর্সে এই টাইপের জিনিসপত্র পড়ানো হইতো, যে কোন একটা সিস্টেমে আহ আমরা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে ফাইনাল স্টেট পর্যন্ত যাইতে পারবো কিনা, এবং বিভিন্ন ট্রানজিশন আমরা অ্যাড করতাম। অর্থাৎ লজিক্যাল একটা চিন্তা ভাবনা করার একটা প্রসেস। সো তোমরা এই কোশ্চেনটা নিজেরা একটু পড়ো, 1 মিনিট। ওকে, সো আমরা মনে হয় পড়ে ফেলছি সবাই। এখানে বলছে যে একটা ভেন্ডিং মেশিন আছে। ওকে, তো এটা ওই ভেন্ডিং মেশিনটার এখানে একটা স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম আছে, যেটা হচ্ছে ওই মেশিনটা শুধুমাত্র 300 ইয়েন, মানে প্রোডাক্ট ধরো 300 টাকা পারে আর কি।
যদি 300 টাকা মিলে তাহলে সে 25 টাকা বিক্রি করবে। এখানে বলছে যে রিলেশনশিপ বিটুইন ইনপুট এন্ড আউটপুট ইজ এক্সপ্রেসড অ্যাজ ইনপুট আউটপুট। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট আউটপুট যেমন A/0, এটা মানে বোঝাচ্ছে যে এ দিয়ে একটা অ্যামাউন্ট, আর জিরো মানে বোঝাচ্ছে যে এটা আসলে একসেপ্ট হয়েছে নাকি হয় নাই। যদি কখনো ওয়ান হয় তাহলে ওটাকে ফাইনাল স্টেট হিসাবে ধরে নিতে হবে, আর যদি জিরো থাকে তাহলে তুমি ট্রানজিশন আরো করতে হবে। এখানে নিচে আরো এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেমন বলছে যে এ যেটা, যদি কোথাও এ লেখা থাকে তাহলে বুঝতে হবে ওখানে 100 টাকা খরচ হচ্ছে। আর বি মানে হচ্ছে 100 টাকা বাদে অন্য যে কোনো টাকা হইতে পারে। এই যে দেখো, ইনপুট বি ইন্ডিকেটস কয়েন আদার দেন 100 ইয়েন। 100 টাকা বাদে যে কোনো টাকা এখানে হইতে পারে। S0 হচ্ছে S0 to S2, এটা হচ্ছে স্টেট বলতেছে যে মানে কোন স্টেটে তুমি আছো, ইনিশিয়াল স্টেট নাকি ট্রানজিশন স্টেট নাকি ফাইনাল স্টেটে চলে গেছো, মানে 300 টাকার প্রোডাক্ট বেচতে পারছো কিনা, এরকম স্টেট গুলো এখানে রিপ্রেজেন্ট করছে। এখানে বলছে যে যদি ইনপুটটা বি হয়, কয়েনটা ইমিডিয়েটলি রিটার্ন করে, মানে 100 টাকা বাদে অন্য কোনো টাকা দিলেই তোমার ভেন্ডিং মেশিনটা সাথে সাথে ওটাকে রিজেক্ট করে দেয়, বলে যে, না না না, এই টাকাটা আমি আসলে দিব না। এরকম আর কি একটা ইয়ে বলছে। ইন অ্যাডিশন দ্য আউটপুট ওয়ান মিনস দ্য সেলস অফ এ প্রোডাক্ট, মানে যদি আউটপুটটা ওয়ান হয় তার মানে প্রোডাক্টটা সেল হইছে, আর যদি জিরো থাকে তার মানে প্রোডাক্টটা আসলে সেল এখন পর্যন্ত হয় নাই, তুমি ট্রানজিশন করতে পারো। এই হচ্ছে সিনারিও। সোজা কথা, একটা ভেন্ডিং মেশিন আছে যে হচ্ছে 300 টাকার প্রোডাক্ট বিক্রি করে, এই কারণে সে শুধুমাত্র 100 টাকা একসেপ্ট করে, 100 টাকা বাদে অন্য যে কোনো টাকা থাকলে সেটাকে সে সরাসরি রিজেক্ট করে দেয়। এবং তুমি কত টাকা ব্যবহার করতেছো এবং তুমি কোন স্টেজে আছো সেটা বোঝার জন্য এখানে বিভিন্ন ট্রানজিশন দেওয়া আছে। যেমন আমি যদি তোমাকে প্রথমটা বলি, প্রথমটাতে বলতেছে এখানে প্রথম স্টেপটাই হচ্ছে ফাইনাল স্টেপ, এবং এখানে তুমি যদি কয়েন বি দাও তাহলে ওইটা একসেপ্ট হয় না। এবং মানে কয়েন বি তুমি যতই দাও, এই যেখানে লুপ দেওয়া আছে, অর্থাৎ কয়েন বি তুমি যতই দাও এখানে কোনো এটাকে ইয়া করবে না, এবং এটাকে তুমি একসেপ্ট হিসাবে ধরে নিচ্ছ। আর যদি তুমি এ নামে প্রোডাক্টটা যেটা আছে, এই প্রোডাক্টটা যদি মানে এই ইয়াটা যদি দাও তাহলে কত, 100 টাকা। আর জিরো মানে কি, এখন পর্যন্ত একসেপ্ট হয় নাই। এরপরে তুমি আবার S1 আসছো, এখানেও তুমি বি যতই দাও, যেহেতু বি তোমাকে দিলে সাথে সাথে রিটার্ন করে দিবে, এই টাকাটা একসেপ্টই করবে না, এখানে তুমি যতবারই দাও আসলে এটা কোনো যায় আসে না আর কি। এরপরে তুমি আবার দিলা, তাহলে 100 টাকা আবার দিলা। বি এর জন্য সেম লজিক, তুমি যতবারই বি দাও কোনো যায় আসে না। এর পরের বার এই যেখানে দেখাচ্ছে যে আরেকবার এ আসছে, তার মানে কত খরচ হয়েছে, 100 টাকা, 200 টাকা। আর এদিক থেকে আমি যদি যাই তাহলে 300 টাকা, এবং আমাকে বলতেছে যে এই যেখানে 300 টাকা একসেপ্ট হয়ে এই ওয়ান মানে কি, ওয়ান মানে হয়েছে যে আমার প্রোডাক্টটা আসলে সেল হয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আসলেই 100 200 300 টাকা দিয়ে এখানে যখন গেছে এটা হচ্ছে ফাইনাল স্টেপ। কিভাবে বুঝলাম যে এটা ফাইনাল স্টেপ, কারণ এই যেখানে হচ্ছে দুইটা দাগ দেওয়া আছে। আর এখানে এটাই বলছিল যে তুমি নিচের ট্রানজিশন ডায়াগ্রামের মধ্যে কোনটা আসলে সঠিকভাবে 300 টাকা নিয়ে একটা প্রোডাক্ট সেল করতে পারবে সেই ডায়াগ্রামটা খুঁজে বের করো। আমরা যদি পরেরটাতে দেখি, তুমি একটু নিজে নিজে চিন্তা করো তো তোমরা, যে এই ডায়াগ্রামটাতে আসলে সঠিকভাবে আমি 300 টাকা দিয়ে প্রোডাক্ট বেচতে পারবো কিনা। কেন পারবো না, কেউ একজন বলো তো। হবে না, কারণ এখানে S1 থেকে ডিরেক্ট S2 তে চলে যাচ্ছি 100 টাকা খরচ করে, তাহলে কিভাবে হইল? এক্স্যাক্টলি। হ্যাঁ, তার মানে এই যে এইখানে কিন্তু এটা হয় না, এই যে এই লজিকটা হচ্ছে, এটা হচ্ছে এখানে মিস ম্যাচ হয়েছে। আর আমি যদি এই দিক দিয়েও যাইতাম 100 টাকা 200 টাকা, এই যে 200 টাকা 200 টাকা ব্যবহার করে এখানে দেখাচ্ছে এক্সেল, কিন্তু আসলে তো হওয়ার উচিত ছিল 300 টাকা, তাই না? সুতরাং আমরা এখানে চারটা অপশন আছে, কিন্তু বাকিগুলা চেক না করেও আমি কিন্তু বলতে পারি যে আসলে আমার এই যে এখানে এই 300 টাকা দিয়ে প্রোডাক্টটা সেল করা সম্ভব। এটাতেও পসিবল না। নিচের দুইটাতে কেন পসিবল না বলো তো, অন্য কেউ ট্রাই করো, বাকিরাও। এই কি ব্যাপার, পারছো না কেন বলো এটা? এটা তো সহজ। যেমন হচ্ছে ধরো, এখানে তুমি 100 টাকা খরচ করছো, আর 100 টাকা বাদে অন্য কোনো নোট দিলে তো কোনো যায় আসে না, সুতরাং এই বি নিয়ে আসলে আমাদের চিন্তাই নেই। এখানে 100 টাকা, তারপর এখানে হচ্ছে বলতেছে যে 200 টাকা দিয়ে এক্সেপ্ট, এটাও তো হয়নি। পরেরটা যদি দেখি যে এখানে বলতেছে যে A0 অনেকবার দিতে পারো, তাহলে তুমি 100 টাকা 200 টাকা 300 400 500 দিতে পারো। কিন্তু এখানে তো জিরো দেওয়া মানে কিন্তু এটাকে একসেপ্ট করতেছে না, সুতরাং এই লজিকে এখানে এ কাজ করতেছে না। আর বাকি যে অপশন দেওয়া আছে এটা হচ্ছে বি। তো বি দিয়ে তো আমি আসলে কোথাও যাইতেই পারবো না, মানে বি দিয়ে আমি যদি এখানে যাইও, ধরো আমি এখানে গেলাম, কারণ হচ্ছে বি তে কি বলছিল যে দিলে ইমিডিয়েটলি রিজেক্ট করে, সুতরাং এখানে বি দেওয়া মানে এই ট্রানজিশনটা হবেই না। তো আমি যদি অন্য কোনো দিকে যাইতেই না পারি, তাহলে তো আমার আসলে এখানে সারাদিন থাকলেও কোনো লাভ নেই।
কারণ এখানে এক্সেপ্ট স্টেট এখানে বলে নাই, ও ওয়ান করতে পারে নাই, জিরোই করে রাখছে, তাই না? আর ইনিশিয়াল স্টেটটাকে আমাদের এই যে হাইলাইট করছে, সুতরাং এস তুমি যে এই দিক থেকে শুরু করবা সেই অপশন নাই, তোমাকে S0 থেকে শুরু করতে হবে। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। এটা আমাদের আসলে আর কোনো অপশনই নাই, এটা আসলে সঠিকভাবে কাজ করছে। অলরাইট। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করলো। কোশ্চেনটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং বাইনারি ট্রিজ ইজ এ বাইনারি সার্চ ট্রি? কেউ কি বলতে পারো যে বাইনারি ট্রি আর বাইনারি সার্চ ট্রি এই দুটার মধ্যে পার্থক্য কি? এই বলো, তোমরা অ্যালগোরিদম পড়ে আসছো। হ্যাঁ, স্যার বাইনারি সার্চ ট্রিতে মেবি বাম পাশে চিলড্রেন ছোট থাকে, ডান পাশেরটা বড় থাকে বাম পাশেরটা থেকে। আর বাইনারি ট্রিতে কি হয়? বাইনারিটিতে স্যার প্রত্যেকটা রুটের আমার দুইটা লিফ থাকতে হবে, মানে লেফট রাইট দুইটাই থাকতে হবে, মানে ফিল আপ থাকতে হবে। এই কি বলতেছো তোমরা এগুলা? এরকমই তো মনে হয়। আচ্ছা, আমি তোমাদের সহজ করে দিই। বাইনারি ট্রি হচ্ছে জাস্ট তোমার যে কোনো সংখ্যক, মানে মানে ধরো যে তোমার দুইটা করে নোড থাকবে, শুধুমাত্র একটা প্যারেন্ট আর হচ্ছে চাইল্ড থাকতে পারে দুইটা করে। এখন ওই দুইটার মধ্যে মানে লেফট সাইডে বড় থাকবে নাকি রাইট সাইডে বড় থাকবে এরকম কোনো নিয়ম নেই, বড় ছোট যেরকম ইচ্ছা হইতে পারে ওইটা, তাই না? শুধুমাত্র দুইটা করে ম্যাক্সিমাম চাইল্ড থাকতে পারবে, এটাই হচ্ছে ওইটার কন্ডিশন, আর কোনো কিছু না। কিন্তু বাইনারি সার্চ ট্রিতে, যেটা ওই যে একজন বললা, যে লেফট সাইডের চাইল্ড হইতে হবে রুট নোডের থেকে ছোট, আর রাইট সাইডেরটা কি হইতে হবে? বড়। বড়। এবং এটা কিন্তু পুরা ট্রি এর মধ্যে এই স্ট্রাকচারটা মেনটেন করতে হবে, যে লেফট সাইডেরটা হবে ছোট রুট নোডের থেকে, রাইট সাইডেরটা হবে বড়। তো সেই অনুযায়ী তোমরা বলো তো যে এই চারটা ছবির মধ্যে কোনটা সঠিক বাইনারি সার্চ ট্রি হইছে, এবং বাকিগুলো কেন হয় নাই, এটা তোমাকে বলতে হবে। বলো। সি। যেমন সি, মানে তুমি বলতেছো যে সি সঠিক রেজাল্ট? হ্যাঁ, না না, আচ্ছা, আমরা করে বাইনারি দেখি। বি সার্চ না, হয়নি। হয়নি না? বি সঠিক করো হবে। করো, সমস্যা নেই, একটু টাইম নিয়ে করো, দেখো পারো কিনা। বি কেন সঠিক হবে, কারণ এখানে আচ্ছা, হ্যাঁ, স্যার বি হবে স্যার, বি সতেরো হবে। বি থেকে হবে? 19 বড়, সুতরাং আচ্ছা, আমরা চেক করে দেখি। হ্যাঁ বলো, যেমন 17 আমরা রুট 17 নেবো, থেকে 19 বড় আছে। ছোট। আচ্ছা ধরো 17 থেকে 14 ছোট, এরপরে 14 থেকে ছোট হচ্ছে 10, ঠিক আছে, আর 14 থেকে বড় হচ্ছে 16। ওকে, ঠিক আছে। এবং এই পাশে 17 থেকে ছোট সবগুলাই সংখ্যা আছে, সুতরাং এটা একটা সঠিক কম্বিনেশন। এরপরে আমরা যাই, এই পাশে 17 থেকে বড় হইতে হবে, হ্যাঁ 17 থেকে বড় আছে 19, আর 19-এর থেকে লেফট সাইডে ছোট হইতে হবে 18, এবং এটা কিন্তু 17 থেকে বড়, মানে পুরো ট্রি স্ট্রাকচারটা ঠিকঠাক আছে। সুতরাং এই যে এটা হচ্ছে আমাদের কি সঠিক বাইনারি সার্চ ট্রি। বাকিগুলো কেন হবে না নিশ্চয়ই বুঝতে পারতেছো। যেমন এই যে এখানে 15 থেকে 14 আছে, কিন্তু এই পাশে তো বড় হওয়ার, সুতরাং এটা হয় কিন্তু না। স্যার বি নাম্বার হচ্ছে 19-এর ডানে আরেকটা লিফ নোড থাকার কথা না? না না ওইটা। না না, এটা না থাকলেও হবে। যদি তোমার মানে ধরো যদি এখানে থাকতে হয়, ওইটাকে আমরা হ্যাঁ, বলি হচ্ছে ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি। আর এটা হচ্ছে শুধুমাত্র বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রিতে তোমার হচ্ছে লিড একটাও থাকতে পারে অথবা নাও থাকতে পারে, বুঝছো? আচ্ছা। মানে এখানে যদি এটা থাকতো, ধরো এখানে আরেকটা আছে, তাইলে এটাকে আমরা বলতাম এটা একটা ব্যালেন্সড সার্চ ট্রি। এবং ব্যালেন্স সার্চ ট্রিতে যেটা হয় যে তোমার দ্রুত হচ্ছে কম্পোনেন্ট খুঁজে পাওয়া যায়। যেমন আমি ধরো যখনই একটা কোন একটা পাশে এই পাশে চলে আসি, তখন বাকি অংশটাকে আমি বাদ দিতে পারি। নর্মালি যদি তোমার বাইনারি ট্রি যদি হয়, সার্চ অপারেশন হচ্ছে বিগ অফ এন, এই ক্ষেত্রে কত হবে বলো তো? মানে আমি তো অর্ধেক অর্ধেক করে বাদ দিয়ে ফেলতে পারতেছি, যে যদি আমার যাইতে হয়, তাহলে কি রকম হয় এটা? বিগ অফ কি হতে পারে? এন লগ বাই এন হবে। লগ এন, আচ্ছা লগ এন। লগ না, কারণ তুমি প্রত্যেকবার বাদ দিচ্ছ। যেমন ধরো 8, 8 থেকে তুমি 4, 4 থেকে 2 এরকম করে চলে যাচ্ছ। সুতরাং বাইনারি সার্চটি যদি ব্যালেন্স হয়, সেক্ষেত্রে তোমার হচ্ছে লগ এন সময় টাইমের মধ্যেই আমি কিন্তু এটা বের করে দিতে পারি। সুতরাং এখানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে বি। এবং তুমি বাকিগুলাকে বাদ দিতে শিখতে হবে। যেমন এই যে এখানে 16 থেকে 14 এই পাশে বড় থাকার কথা, সুতরাং এটা হয় নাই। আর এইটাতে কি করছে জানি, 18, এখানেও হচ্ছে সেম, 18 থেকে বড় থাকার কথা, এটা হয় নাই। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে বি। তো প্রসেস অফ এলিমিনেশনে যাইতে পারো, অথবা তুমি নিজে চেক করে যদি পাই যাও, তাহলে তো পাই গেল আর কি।
নিচে এক্সপ্লেনেশন এগুলো লেখা আছে, তো আমি আর এগুলো পড়লাম না, এটা তো মুখে মুখে আমরা করতে পারি। আর তোমাদের এটা শেয়ার করে দিব না, তোমরা নিজেরা একটু দেখে নিও। বলো, এটা প্রশ্নটা পড়ো একবার, তারপরে আমি আরেকবার পড়ে তারপর তোমাদের বলছি। এটার অ্যান্সারটিও ট্রাই করো, তোমরা তো দেখি ভালোই পারতেছো, এটাও মনে হয় পারবা। ওকে, তো আমি পড়ি। এখানে আমাদের হচ্ছে যে দুইটা ইন্টিজার দেওয়া আছে এক্স ওয়াই, এবং এক্স ওয়াই ইন্টিজারটাতে বলছে যে এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড়, এবং ওয়াই এর ভ্যালু জিরোর থেকে বড় অথবা জিরোর সমান হইতে পারে, এরকম একটা কন্ডিশন দেওয়া আছে। এবং আমাদের এখানে একটা সিম্পল ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই, যে এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর একটা ফাংশন। এই ফাংশনটাতে দুইটা ভ্যালু এক্স এবং ওয়াই, যদি ওয়াই এর ভ্যালু শূন্য হয় তাহলে হচ্ছে রেজাল্টটা হয় এক্স, যদি ওয়াই এর ভ্যালু শূন্য থেকে বড় হয় তাহলে হচ্ছে এই ফাংশনটাকে আবার কল করতে হয়, অর্থাৎ একটা রিকার্সিভ কল এখানে করা হয়েছে, তাই না? রিকার্সন আমরা সবাই পড়ে আসছি, সুতরাং এটা বোঝা যাচ্ছে যে একটা রিকার্সিভ ফাংশন। এবং এখানে হচ্ছে দুইটা ভ্যালু দেওয়া আছে, 231 আর হচ্ছে 15, অর্থাৎ এক্স এর ভ্যালু এখানে দেওয়া আছে হচ্ছে 231, আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে কত এখানে, 15। এই ভ্যালু দুইটা দেওয়া আছে। এখন এটা তুমি যদি সলভ করতে বসো, যেমন আমি কিভাবে সলভ করব, প্রথমে প্রথমে আমি দেখবো যে এটা আমার এক্স আর এটা হচ্ছে ওয়াই। এটা আমি কিভাবে বুঝলাম যে কোনটা এক্স কোনটা ওয়াই, কারণ আমার কন্ডিশনে বলে দিছিল যে এক্স এর ভ্যালুটা ওয়াই এর থেকে বড়, সুতরাং এই যে এখানে যদি ফর্মুলায় এক্স ওয়াই থাকে, তো এক্স যেহেতু বড়, এই দুইটা ভ্যালুর মধ্যে প্রথমটাই হচ্ছে আমার এক্স হবে, এটা তো আমি বুঝতেই পারতেছি, পরেরটা হচ্ছে আমার ওয়াই হবে, তাই না? এটা কিন্তু কোশ্চেন একটু ভালো করে খেয়াল করবা, যে যদি যদি এখানে এরকম থাকতো যে ওয়াইটা প্রথমে থাকতো এক্সটার মধ্যে থাকতো, তাহলে তোমাকে বুঝতে হইতো কিন্তু এক্স কোনটা আর ওয়াই কোনটা। তো এই কারণে কিন্তু এই কন্ডিশনটা দেওয়া, নাহলে তো ডিরেক্টলি দিয়ে ফেলতে পারতো। যাই হোক, এখানে আমি প্রথমে দেখলাম যে ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 15, তাহলে প্রথম কন্ডিশনটা কি মিট করছে এটা, ওয়াই ইকুয়াল টু শূন্য, না এটা তো মিট করে নাই। তাহলে আমি কোন কন্ডিশনটা কাজ করবে, এই কন্ডিশন। এখানে কি বলছে, আমাকে ফাংশনটাকে আবার কল করতে হবে, এবং ফাংশনটাকে আমি কল করবো কিভাবে, ওয়াই দিয়ে, অর্থাৎ প্রথমে আমি এখানে ওয়াই এর যে কারেন্ট ভ্যালু সেটা দিয়ে দিব, অর্থাৎ ওয়াই এর কারেন্ট ভ্যালু কত, 15। আর এরপরে আমাকে কত করতে হবে, এক্স মড ওয়াই। মড করা মানে কি বলতো কেউ একজন? ভাগশেষ। হুম, মড করা মানে হচ্ছে আমাদের ভাগশেষ বের করা, অর্থাৎ 15 দিয়ে 231-কে তুমি 15 দিয়ে ভাগ দিবা, যতবার ভাগ যায় যাবে, আর যখন যাবে না যেটা ভাগশেষ থাকবে সেটাই। তো আমরা যদি এটা করে দেখি, ধরো 231 মড হচ্ছে কত, 15, তাহলে আমাদের রেজাল্ট আসে কত, 6। তাহলে আমার হচ্ছে এখানে এরপর আবার কল যাবে হচ্ছে 6। তাহলে এখন আমার এটা হচ্ছে এই যে এক্স, আর এটা হচ্ছে কি আমার ওয়াই। এখন আমাকে যদি দেখি আবার ওয়াই এর ভ্যালু কি শূন্য হয়েছে, না শূন্য হয় না, ওয়াই এর ভ্যালু কত এখন, 6। তাহলে এটাকে আমার আবার এই কন্ডিশনে আসবে, আবার কল করতে হবে। তো কল করার সময় এখন কি হবে আমার, প্রথমে ওয়াই দিয়ে কল হবে ফাংশনটাতে 6, আর এরপরে হচ্ছে এক্স মড ওয়াই, অর্থাৎ 15 মড 6, 6 দুগুণে 12, তাহলে কত থাকে তোমার, কত 6 দুগুণে 12, আহ হ্যাঁ, তাহলে হচ্ছে, তিন। দেখি ঠিকঠাক করলাম, 6 3। ওকে, তাহলে এবার আমি দেখবো যে ওয়াই এর ভ্যালু কি শূন্য হয়েছে, না ওয়াই এর ভ্যালু এখনো কত, 3। তাহলে আমাকে আবার কল দিতে হবে। তো কল যদি দেই, এরপরে ওয়াই এর ভ্যালু প্রথমে যাবে 3, আর হচ্ছে কত, এক্স মড ওয়াই মানে 6 mod 3, তার মানে এখানে কত হবে, 6 mod 3 করলে কত হয়, 3 দুগুণে 6, কোনো তো ভাগশেষ থাকে না, তার মানে কত আসলে, শূন্য। এটা এই যে যখনই আমাদের শূন্য আসছে, তাহলে আমাকে বুঝতে হয় যে এই যে আমার এটাই হচ্ছে রেজাল্ট। ওয়াই এর ভ্যালু যখন শূন্য আসছে তখন কি বলছে, এক্স হচ্ছে আমার রেজাল্ট, সুতরাং আমার রেজাল্ট আসলে কত, 3। এই যে তার মানে আমার অপশনটা হচ্ছে কত, 3। এখন এইটা না আসলে সবাই তোমরা করতে পারবা বলেই আমি ধরে নিচ্ছি, কিন্তু ওই যে আমাদের কনসার্ন কিন্তু হচ্ছে তোমার হাতে সময় কম। মানে তুমি চাইলেই কিন্তু, যে আমি অনেকক্ষণ ধরে এই যেরকম বসে বসে ভাগ করব, হোয়াট ইফ এই সংখ্যাটা আরো বড় হইতো, তাহলে তো তোমার অনেক বেশি সময় লাগতো। তুমি খেয়াল করে দেখলে বুঝতে পারো যে, বা যারা মোটামুটি প্রোগ্রামিং এর সাথে রিলেটেড, বা যারা অলরেডি কোডিং জানো, তারা জানো যে এটা আসলে কিছুই না, এটা হচ্ছে একটা কিসের ইয়া বলতো, এই কাজটা কিসের, জিসিডি বের করার ফর্মুলা না, ইউক্লিডের যে ফর্মুলা সেটাই তো এটা, জিসিডি বের করার পদ্ধতি এটা না। তো জিসিডি তে কি বলে, জিসিডি তে বলে যে দুইটা সংখ্যা
ধরো এই যে আমার দুইটা সংখ্যা আছে, 231 আর কত, 15। এই দুইটার মধ্যে এই দুইটাকে সবচেয়ে বড় কোন সংখ্যাটা দিয়ে ভাগ হবে সেটাই হচ্ছে জিসিডি। তুমি যদি জিসিডি রিকার্সিভ ফর্মুলা দেখে থাকো এবং তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারো যে এটা হচ্ছে জাস্ট একটা জিসিডি বের করার মানে গ্রেটেস্ট কমন ডিভিজর, সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে এই সংখ্যা দুইটাকে ভাগ করা যায় সেটার একটা অ্যালগোরিদম, তাহলে কিন্তু তোমার জন্য লাইফটা অনেক ইজি হয়ে যায়। কেন? কারণ আমি খুঁজে দেখবো যে এখানে যে অপশন গুলো আছে সেই সেই অপশন গুলোর মধ্যে থেকে কোনটা দিয়ে এই দুইটাকে ভাগ করা যাবে। যেমন আমি প্রথমে 2 নিলাম, 2 দিয়ে থেকে 15কে ভাগ করা যায় না, সুতরাং এই অপশনটা দিয়ে আমার হবে না, আমি জানি। 7 দিয়েও 15কে ভাগ করা যায় না, সুতরাং এটাও বাদ। তাহলে অপশন থাকে শুধুমাত্র আমার এই দুইটা, 3 আর 5। আমি হচ্ছে প্রথমে 3 দিয়ে করে দেখি, তাহলে 3 সাথে 21, আর আরো মানে 2 21 থাকে, তার মানে হচ্ছে 77 দিলে 77 3 হচ্ছে এটা হয় 3 5 15। সুতরাং এটা হচ্ছে আমার একটা ক্যান্ডিডেট। আমি কিন্তু এখনো বলতে পারি না যে এইটাই হচ্ছে সঠিক উত্তর, কারণ 5 দিয়েও তো 15কে ভাগ যায়, 231কে যায় কিনা সেটা আমার দেখতে হবে। কিন্তু 5 দিয়ে 231কে আসলে ভাগ করা যায় না, তাই না? 5 জায়গায় 20 আর থাকে হচ্ছে 31। 31কে তো 5 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এখানে হচ্ছে আমার অ্যান্সারটা হচ্ছে 3। তো এই যে এরকম ট্রিক্স, অর্থাৎ তুমি যখনই বুঝে ফেলবা যে এটা এখানে জিসিডি বের করতে বলছে, পরবর্তীতে তোমার আর আসলে অন্য কিছু করারই দরকার নাই। তুমি এখানে অ্যান্সারটা দেখবা যে কোনটা দিয়ে ভাগ যায়, ওইটাই হচ্ছে তোমার রেজাল্ট। অলরাইট। এই প্রশ্নটা তোমরা দেখো এবং সলিউশনটাও একটু দেখো। আমি বলবো যে দুইটাই তোমরা দেখো। মানে সলিউশন বলতে আমি বোঝাচ্ছি যে এই যে এই সূত্রটা, যে অ্যাভেলেবিলিটি কিভাবে বের করে সেটা। এখানে বলছে যে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে দুইটা কম্পিউটার ব্যবহার করতেছে কানেক্টেড ইন প্যারালাল। এবং এই যে তুমি নিচের দিকে হয়তো অলরেডি খেয়াল করছো, এই যে এখানে আবার অ্যাভেলেবেল গুলো আসছে, যেটা আমরা অলরেডি উপরে শিখে আসছি, যে দুইটা সিস্টেম সিরিজে থাকলে কিভাবে অ্যাভেলেবিলিটি বের করে, প্যারালাল থাকলে কিভাবে করে। তো অলরেডি কিন্তু তুমি উপরে শিখে আসছো, এই সূত্রটা তুমি জানো। তো এখানে আমাদের যেটা দেখতে হবে যে কোশ্চেন আসলে কি চাইছে। সেখানে বলছে যে দুইটা কম্পিউটার কানেক্টেড ইন প্যারালাল, সুতরাং আমরা জানি যে প্যারালালের সূত্রটা এখানে আমাদেরকে ইউজ করতে হবে। কেন? কারণ লাস্টে বলছে যে সিস্টেমের অ্যাভেলেবিলিটি বের করো অ্যাজ এ হোল। ঠিক আছে, তাহলে আমরা আগে থেকে যে জিনিস শিখে আছি তার মধ্যে দুইটা জিনিস আছে, যে প্যারালাল কানেকশন আর অ্যাভেলেবিলিটি, এটা আমরা অলরেডি জানি। এখানে নতুন টার্ম যে দুইটা সেটা হচ্ছে এটা, এমটিবিএফ আর হচ্ছে এমটিটিআর। তো এমটিবিএফ দিয়ে কি বোঝায়? যে মিন টাইম বিটুইন ফেইলার। ধরো দুইটা সিস্টেম হচ্ছে প্যারালাল কানেকশনে চলতেছে, কতক্ষণ পর্যন্ত ইন্টারাক্ট হওয়ার আগে মানে নষ্ট হওয়ার আগে কতক্ষণ পর্যন্ত এই কম্পিউটার দুইটা চলতে পারে, এই দুইটাকে আমরা বলি মিন টাইম বিটুইন ফেইলার। অর্থাৎ একবার নষ্ট হয়েছে আরেকবার নষ্ট হবে এই কতটুকুর মধ্যে। আর যেটা এটা এমটিটিআর, এটা হচ্ছে মিন টাইম টু রিপেয়ার। যখন একটা সিস্টেম নষ্ট হয় তখন ওইটাকে পুনরায় রিকভার করতে কতটুকু সময় লাগে, এই জিনিসটাকে বলা হয় এমটিটিআর। এবং এই যে এখানে তোমরা যদি ফর্মুলাটার দিকে খেয়াল করো, অ্যাভেলেবিলিটি বলতেছে এমটিবিএফ মিন টাইম বিটুইন ফেইলার, মানে সিস্টেমটা কতক্ষণ হচ্ছে চালু থাকে, মানে একবার ধরো ইয়া হইছে, পরবর্তীতে নষ্ট হওয়ার আগ পর্যন্ত কতক্ষণ চালু থাকে মিন টাইম বিটুইন ফেইলার সেইটার পরিমাণ। আর এটাকে আমরা ভাগ করতেছি হচ্ছে টোটালটা দিয়ে, যে কতক্ষণ চলে আর কতক্ষণ চলে না। আমাকে যদি অ্যাভেলেবিলিটি বের করতে হয় তাহলে তো আমি এটা দিয়ে বের করতে পারি যে আসলে আমার টোটাল সিস্টেমটা কত, মানে যে যতক্ষণ চলে আসলে আমার টোটালটার মধ্যে থেকে কতক্ষণ পর্যন্ত আমার সিস্টেমটা অ্যাভেলেবেল ছিল, তাই না? রিপেয়ার করার সময় আর হচ্ছে ফেইলারের যতটুকু সময় সেটা। তো এই ফর্মুলা যখন আমি বের করি তখন হচ্ছে আমি সরাসরি আমার যে এই যে এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে ভ্যালু, যে কম্পিউটার 1 এর জন্য কত আর কম্পিউটার 2 এর জন্য কত। আর এখানে এক্সট্রা হিসাবে আমি আরো দুইটা লাইন লিখে রাখছি, কারণ প্রিভিয়াস কোশ্চেন গুলো তুমি এক্সপ্লোর করলে দেখবা এই টাইপের কোশ্চেন প্রত্যেকবারই একটা দুইটা করে আসে, এবং এটা হচ্ছে যে ট্রেন্ড, মানে প্রত্যেকবারই একটা করে আসবে। তো যদি তোমার কোশ্চেনে এরকম সরাসরি ভ্যালু দেওয়া না থাকে, মিন টাইম বিটুইন ফেইলার বা মিন টাইম টু রিপেয়ার, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এই ফর্মুলা গুলো ইউজ করতে পারো যদি তোমার কোশ্চেনে ভ্যালু দেওয়া থাকে। যেমন আমরা যদি এমটিবিএফ এর ফর্মুলাটা দেখি, টোটাল অপারেটিং টাইম আর হচ্ছে নাম্বার অফ ফেইলার্স, এইভাবে আমরা বের করতে পারি। মানে একটা সিস্টেম টোটাল কতক্ষণ চলছে আর যতক্ষণ সে চলছে তার মধ্যে সে কয়বার ফেল করছে, তাহলে মিন টাইম বিটুইন ফেইলার এই ফর্মুলা দিয়ে আমি বের করতে পারি। সেম ভাবে মিন টাইম টু রিপেয়ার,
এখানে হচ্ছে যে রিপেয়ার টাইম টোটাল কত লাগছে, কয়বার ফেল করছিল। এখন ধরো 3বার ফেল করছে, 3বার ফেলের জন্য কতটুকু সময় নষ্ট হয়েছিল আমার আসলে রিপেয়ার করার জন্য। অলরাইট, তো এই দুটো ফর্মুলা তোমরা এক্সট্রা নোট হিসাবে রাখতে পারো, অন্য কোশ্চেনে হয়তো তোমার এটা কাজে লাগবে। এই ক্ষেত্রে আমাদের যেহেতু কোশ্চেনের মধ্যে সব ভ্যালু আগে থেকেই দেওয়া, তাহলে আমি এখান থেকে সিস্টেমটার অ্যাভেলেবিলিটি বের করতে পারি, প্রথম টার্মটা বের করতে পারি এই ফর্মুলা দিয়ে, সেকেন্ড টার্মটাও আমি বের করতে পারি। এখন তুমি খেয়াল করলে দেখবা এটা কিন্তু সিস্টেম দুইটার অ্যাভেলেবিলিটি আলাদাভাবে আমরা বের করছি, কিন্তু কোশ্চেনে এখানে একটা টেক্সট করছে, ওরা প্রথম লাইনে কিন্তু বলে দিয়েছিল যে প্যারালাল হবে এই দুইটা। তো এই ক্ষেত্রে আমাকে হচ্ছে প্যারালালের জন্য যে ফর্মুলা সেটা আমাকে ব্যবহার করতে হবে, এই যে এটা। তো যেহেতু আমি অলরেডি অ্যাভেলেবিলিটি উপরে বের করে ফেলছি এখানে, তাহলে এরপরে আমার কাজ হচ্ছে শুধুমাত্র ভ্যালু বসানো। আমরা এর আগে যে প্রবলেমটা সলভ করছিলাম ওই প্রবলেমে দুইটার ভ্যালুই ছিল কত, আর মানে সেম ভ্যালু ছিল, কিন্তু এখানে যেহেতু এমটিবিএফ এবং এমটিটিআর এই দুইটা আলাদা, এই কারণে আমাদের কিন্তু এখানে দুইটা আলাদা ভ্যালু আসছে অ্যাভেলেবিলিটি, দুইটা সমান সংখ্যক সময় অ্যাভেলেবেল থাকে না। তাহলে আমরা ওই ফর্মুলা যদি এখানে বসাই এবং গুণ করি, আমাদের রেজাল্টটা বের হয় 99.8। সুতরাং আমাদের অপশন হচ্ছে এটা। এবং এদের এই কোশ্চেনগুলোতে যে ট্রিক্সটা করে, তুমি যদি ভুল মানে ধরো তুমি যদি সিরিজে করো অথবা কোনো একটা ভ্যালু মিক্স করো, তারপরে যে রেজাল্টটা আসার কথা ওই রেজাল্টটা তুমি দেখবে যে অলরেডি এখানে আসে। ভুলভাল ম্যাথ করলেও দেখা যায় যে সঠিক রেজাল্ট চলে আসে। তো এই ট্রিক্সটা ওরা আর কি করে প্রত্যেকবারই। আর নিচে আমাদের আরেকটা কোশ্চিন আছে এই এই রিলেটেড, তোমরা এই ফর্মুলাটা মনে রাখো যে অ্যাভেলেবিলিটি আমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। যে মিন টাইম বিটুইন ফেইলার, যে একটা সিস্টেম একবার চালু হওয়ার পর আরেকবার মানে ধরো নষ্ট হয়েছে, তাহলে পরবর্তীতে কতক্ষণ পর্যন্ত সে ঠিক থাকে নষ্ট হওয়ার আগে, সেটার জন্য এই ফর্মুলাটা আমি ব্যবহার করতে পারি। অলরাইট, নিচে এই রিলেটেড একটা কোশ্চিন আছে, একটু পরেই আমরা ওইটাতে যাব। তার আগে আমি আহ, দ্রুত আরো কয়েকটা কোশ্চেন সলভ করে ফেলি। দেখো তো এটা বুঝো কিনা। এটা আসলে খুবই সহজ একটা কোশ্চেন, জাস্ট ইয়া করার, যে পয়েন্ট গুলো পড়ার। আমাকে বলছে যে আমাকে হচ্ছে মেমোরি আছে আমার 1 to 6, মানে এরকম একটা স্পেস, ফাঁকা স্পেস আছে 1 থেকে 6, সেখানে হচ্ছে আমার এই যে এই ভ্যালু গুলাকে বসাইতে হবে। ওকে, তো এই ভ্যালু গুলো বসানোর জন্য কিছু রুলস বলে দিছে। যেমন হচ্ছে স্টোরেজ অ্যাড্রেসটা আমি বের করতে পারি এরকম করে, আমার যে অলরেডি কি ভ্যালু গুলো দেওয়া আছে সেই ভ্যালুকে আমার মডুলেট করতে হবে হচ্ছে 5 দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুকে 5 দিয়ে মডুলেট করবা, আর প্রত্যেকবার হচ্ছে 1 করে রিমাইন্ডার অ্যাড করবা। ঠিক আছে। আর বলছে যে যদি ডাটা অলরেডি এক্সিস্ট করে কোনো একটা অ্যাড্রেসে, তাহলে হচ্ছে পরবর্তী অ্যাড্রেসে চলে যেতে হবে, যেহেতু এটা ফাঁকা নাই তাহলে পরবর্তী স্টেজে যাইতে হবে। এবং এটা তোমাকে যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয় এই কাজটা করতে হবে। ওকে, যতক্ষণ পর্যন্ত মানে তোমার যদি লাস্ট স্টেজে থাকে তাহলে তুমি আবার করে প্রথম অ্যাড্রেসে চলে আসতে পারবে। আর বলছে শুরুতে আমার অ্যাড্রেসের মধ্যে কিছুই ছিল না, এই যে হচ্ছে আমাদের এই অবস্থা, শুরুতে আমাদের এখানে কিছুই নাই, 6টা অ্যাড্রেস আছে। আর আমাদের কোশ্চেনে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে যে তোমার যে প্রথম অ্যাড্রেস 1-এ আসলে এই ভ্যালুগুলোর মধ্যে থেকে কোন ভ্যালুটা বসবে সেটা তোমাকে বের করে দেখাইতে বলছে বাই ইউজিং দিস টু কন্ডিশনস। এটা আসলে খুবই সহজ করা। যেমন প্রথম ভ্যালুটা হচ্ছে 3, তাহলে 3 mod 5 করলে 3 হয়, ওটার সাথে 1 যোগ করতে হবে, যেখানে বলছে যে রিমাইন্ডারের সাথে তুমি 1 যোগ করবা। তাহলে 3 mod 5 করলে কত হয়, 3 যেহেতু 5-এর থেকে ছোট তাহলে 3 হবে, +1 করলে হচ্ছে 4। সুতরাং আমার এই যে চতুর্থ পজিশনে আমার ভ্যালুটা বসবে হচ্ছে 3, এই যে সেটা আমি এখানে বসাই দিছি। এরপর এবার ভ্যালুটা আমার কত, এরপর এবার হচ্ছে 4, তাহলে সেম কাজ করব, 4 mod 5, তাহলে 4 যেহেতু 5-এর থেকে ছোট, আবার 4, 1 যোগ করতে হবে 5। সুতরাং আমার যে কারেন্ট ভ্যালু 4 সেটা বুঝবে আমার পঞ্চম প্লেসে, এই যেখানে বসাইছি। বাকিগুলো সেম, বাট এখানে একটু আলাদা, যেমন এরপর এবার আমার ভ্যালুটা হচ্ছে কত, 8। তাহলে 8-এর জন্য যদি 8 mod 5 করি, তাহলে 5 একে 5, তাহলে ভাগশেষ থাকে কত, 3, 3 + 1, তাহলে 4। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চতুর্থ অ্যাড্রেসে অলরেডি এখানে 3 বসে আছে, অর্থাৎ এই যে অলরেডি এখানে ভ্যালু আছে, আগে থেকেই আছে। তাহলে আমাকে কি করতে হবে, পরের ঘরে যাইতে বলছে। এই যে কন্ডিশনে কিন্তু বলে দিছে যে পরের ঘরে যাবা, যদি তোমার না হয় তাহলে তুমি নেক্সট অ্যাড্রেসে যাবা। তাহলে আমি পরের ঘরে গেলাম, পরের ঘরে যাইও দেখতেছি যে এখানে অলরেডি একটা ভ্যালু আছে, তাহলে আমাকে নেক্সট ফাঁকা ঘরে বসাইতে হবে, এই যে আমি বসাইছি এখানে 8। ঠিক একইভাবে যখন 13 আসে, নেক্সট ভ্যালুটা হচ্ছে 13, ওইটাকে যদি আমি সেম প্রসেসে আগাই, তাহলে ওইটাও বসে হচ্ছে চতুর্থ প্লেসে বসার কথা,
কিন্তু এটা অলরেডি ফিল আপ, এটাও অলরেডি ফিল আপ, এটা অলরেডি ফিল আপ। তো সামনে যেহেতু নাই, তাহলে এটাকে পড়ে হচ্ছে সামনে আসতে হবে, অর্থাৎ আমার 30। অর্থাৎ প্রথম পজিশনে, প্রথম অ্যাড্রেসে আমার যে ভ্যালুটা বসবে সেটা হচ্ছে কি, ঠিক আছে? তো আমাদের এখান থেকে তাহলে রেজাল্ট হচ্ছে অপশন বি, 30। ওকে, বুঝতে পারছো তুমি এটা? এটা খুব সহজ। দেখো এই কোশ্চেনটা, তোমাদের ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন, এটা কি পড়ছো তোমরা? তারপরে মাইক্রো কন্ট্রোলার। আর আমরা যারা সিসি টু ইনটেকে আছি আমাদের মাইক্রো কন্ট্রোলার স্যার এবার পড়তে আছে এবার। হ্যাঁ, ওখানে তোমরা ওই যে 7 সেগমেন্ট ডিসপ্লে কথা কি শুনছো ল্যাবে? অলরাইট, মানে ইটস ওকে যদি এখনো না শুনে থাকো, সমস্যা নাই। প্রজেক্টে, ছোটখাটো প্রজেক্ট করলে অনেক সময় দেখা যায় যে আমরা ওই যে 7 সেগমেন্টে যেরকম একটা ছোট ডিভাইস কিনতে পাওয়া যায়, সেটাকে কাজে লাগে, অনেক সময় আমরা অনেক কাজ করে থাকি, এলইডি টেলইডি এগুলো অ্যাড করে। আহ এখানে প্রশ্নটাতে যেটা দেখো, খুবই ইজি কিন্তু একটু ট্রিকি আর কি যখন তুমি করবা। এখানে বলছে যে এটা একটা ডিসপ্লে, ঠিক আছে, আর এটা হচ্ছে আউটপুট পোর্ট। ধরো তুমি তোমার ব্রেড বোর্ডের মধ্যে এই জিনিসটা বসাইছো, অলরাইট। এখন বসানোর পরে এখানে বলছে যে তোমার এখানে ডিসপ্লে করতে হবে হচ্ছে 92, আউটপুটেড ইন হেক্সাডেসিমাল, অর্থাৎ হেক্সা, হেক্স হেক্স মানে কত, 4। তাহলে প্রত্যেকটা বিটকে তুমি 4 বিটে রিপ্রেজেন্ট করবা। এখন বলছে যে এই 92 কে যদি তুমি এই আউটপুট পোর্টের মধ্যে দাও, তাহলে এই যেখানে যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা দেখা যাচ্ছে, এই যে এটা, এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে আসলে কি রকম দেখা যাবে সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে অলরেডি বলে দিছে যে P7 ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এই যে এখানে P7টা হচ্ছে তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর P0 হচ্ছে তোমার লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন বলছে যে যদি তুমি 92 এখান দিয়ে পাস করো এখানে, তাহলে এই যে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, এটার অবস্থাটা আসলে কেমন হবে? তুমি ইয়াটা দেখো, অপশন গুলো হচ্ছে এই যে এরকম, যে এই চারটার মধ্যে কোন জিনিসটা আসলে এখানে দেখা যাবে যদি তুমি 92 কে আউটপুট হিসাবে 7 সেগমেন্ট ডিসপ্লের মধ্যে পাঠাও। তো যেহেতু আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু, তাহলে এটাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে, এবং 92 কে আমরা লিখতে পারি এইভাবে, তাই না? যে যেমন আমার হচ্ছে 2 কে যদি আমি 4 বিটে রিপ্রেজেন্ট করি তাহলে কত হবে, 0010। আর 9 এটাকে যদি রিপ্রেজেন্ট করি তাহলে কত হবে, 1001। তো এখানে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা বলো তো? কোন পাশ থেকে আমরা লিস্ট সিগনিফিকেন্ট ধরি, রাইট সাইড থেকে নাকি লেফট সাইড থেকে? আর রাইট সাইড থেকে। হ্যাঁ, আমরা কিন্তু এই যে এখান থেকে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা ধরি, আর এই পাশেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এটা হচ্ছে লিস্ট আর এটা হচ্ছে মোস্ট। তো আমরা এই যদি এভাবে লিখি P0 P1 এরকম করে যদি লিখে নিই, তাহলে তুমি দেখো লিস্ট সিগনিফিকেন্ট বিট দিয়ে আমাদের শুরু হয়েছে, কোশ্চেনে আমাদের বলে দিছিল এটা। তাহলে এই যে 0 দিয়ে শুরু হয়েছে, আর উল্টা পাশ থেকে আমরা হচ্ছে এখানে লিখছি 0100, তারপর হচ্ছে কত, 1001। অর্থাৎ উল্টা পাশ থেকে আমরা এই ভ্যালুটাকে বসাইছি। এখন বসানোর পরে আমাদের কাজটা ফেয়ারলি ইজি। কোশ্চেনে আরো কিছু কথা বলা ছিল, যেমন এখানে বলা ছিল এলইডিটা, এলইডিটা কখন হচ্ছে লাইট আপ হয়, যে কালো ঘরটা কখন দেখা যায় যদি আউটপুটটা কত হয়, 0 হয়। এবং আমরা এখানে খেয়াল করলে দেখবো আমার যে প্রথম বিটটা, এই যে P0, এটা কার সাথে অ্যাড আছে, এর সাথে। তার মানে এই যে এখানে এর জায়গায় আমার আসলে কত আছে, P0। তারপর এটা হচ্ছে P1, এটার সাথে আমার অ্যাড আছে কি, বি। তাহলে এটা হচ্ছে আমার কত, P1। এরপরে সেম ভাবে আমি বাকিগুলো আর লিখলাম না, সি পর্যন্ত লিখি, সি। সি মানে হচ্ছে P2, এই যে এটা হচ্ছে P2। এখন তুমি যদি ভ্যালু গুলা দেখো, যেহেতু আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট বলছে P012, আর আমার হচ্ছে 0010 ছিল, অর্থাৎ এই যে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমার এটা কি ছিল, 0। প্রথম ভ্যালুটা আমার কত, 0100। তার মানে আমার এই যে এখানে, যেহেতু 0 হইলে লাইট আপ হয়, তাহলে 0, এই যে আমার এ মানে হচ্ছে কত, P0, তাইলে এইটা হচ্ছে আমার লাইট আপ হবে। এরপর হচ্ছে কত, 1 ছিল, তাইলে এই জিনিসটা যা যেমন আছে এরকমই থাকবে।
এরপরে সি অর্থাৎ এই যে এই জিনিসটা হচ্ছে লাইট আপ হবে। সো এভাবে করে যদি আমরা করি যে যেখানে জিরো থাকবে, জিরো থাকলে যেরকম আছে, জিরো থাকলে হচ্ছে লাইট আপ হবে, আর যদি ওয়ান থাকে তাহলে লাইট আপ হবে না। তাহলে ওই হিসাবে আমাদের যদি এখান থেকে ভ্যালু মিলাই মিলাই দেখি যে এ বি সি তে এ তে হওয়ার কথা, বি তে হবে না, সি তে হওয়ার কথা। এই যে এ তে হবে, বি তে হবে না, সি তে হওয়ার কথা, ডি তেও হওয়ার কথা। সেইভাবে মিলাই মিলাই তুমি দেখবা যে আলটিমেটলি আমার কোনটা রেজাল্ট আসে। অর্থাৎ তুমি এখানে এই ভ্যালুগুলো থেকে বসায় ফাইনালি বের করতে পারবা যে রেজাল্ট আসলে তোমার কত। ঠিক আছে? তো ওই হিসাব করলে এটা তোমরা নিজেরা করে দেখিও, করে দেখলে দেখবা যে তোমার রেজাল্ট আসলে আসে হচ্ছে 01 এর জন্য কম্বিনেশনটা বের করে। বুঝতে পারছো? অলরাইট। আর 7 সেগমেন্টে তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু আটটা কি কি, যেমন 1 2 3 4 5 6 7, আর এই যে এই পাশে যে ডটটা দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে আমার ভ্যালু। যেমন আমার লাস্টের ভ্যালুটা কত, 1। তার মানে আমি কিন্তু জানি কোশ্চেনটা সলভ করার আগেই এই যে এখানে আমার যেহেতু 1, তার মানে এইটা লাইট আপ হবে না। তাহলে এই অপশনটা আর এই অপশনটা যে আগেই বাদ চলে যাবে এই জিনিসটা আমি কিন্তু জানি। আবার আমার প্রথম বিটটা হচ্ছে লাইট আপ হতে হবে, সেই অনুযায়ী এই জায়গাটায় বিতে আমি দেখতে পাচ্ছি যে প্রথম অংশটা লাইট আপ হয়নি। সুতরাং তুমি পরের এগুলো সবগুলো সলভ না করেও বলতে পারো যে আসলে সি অ্যান্সার হবে। কারণ তোমার এই যে শেষের বিটটা কিন্তু ওয়ান, ওয়ানটা তো হাইলাইট হবে না, শুধুমাত্র জিরো হইলে হাইলাইট হবে। অপশন এ আর ডি তো আগেই বাদ চলে গেল, বি এর তো প্রথম অপশনটাই বাদ চলে গেল, তাহলে থাকে হচ্ছে শুধু সি। এইভাবে করে তুমি সময় কমায়ে সলভ করতে পারো এই কোশ্চেনটা। অলরাইট, এটা কি বুঝতে পারছো? স্যার। ওকে। এটা আমি short করবো না, এখানে জাস্ট একটু শর্ট করে বলে দেওয়া যে এখানে তোমার যদি এরকম সার্কিট দেওয়া থাকে অনেক সময়, এবং এটা কেন দেখাচ্ছি তোমাদেরকে, যদি তোমাকে এরকম লজিক গেট দেওয়া থাকে তুমি যদি নাই চেনো কোনটাকে কোন লজিক গেট বলে তাহলে কিন্তু তুমি সলভ করতে পারবে না। দেখা যাচ্ছে তুমি অ্যান্ড অর এক্স অর নর নট ল্যান্ড সবই পারো, কিন্তু দেখা যাচ্ছে যে তুমি সিম্বল চিনো না। যেমন এই যে এখানে যে সিম্বলটা আছে এটা কি, কিসের সিম্বল? এই পাশে এই যে এটা, এটা কিন্তু আমাদের কিসের সিম্বল, এক্সর এর সিম্বল। আর এই যে এখানে এটা কিন্তু অর গেট, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তো এই যে এরকম গেট গুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। এখানে বলছে যে এই যে যেই তুমি ট্রুথ টেবিল দেওয়া আছে, এখান থেকে তোমার আউটপুটও দেওয়া আছে, বলছে যে কোন সার্কিটটা আসলে এই আউটপুটটা প্রডিউস করে যদি তুমি এই ইনপুট গুলা দাও। তো এটা সলিউশনের বিভিন্ন উপায় থাকতে পারে, তবে একটা সহজ উপায় হচ্ছে র্যান্ডম স্যাম্পল টেস্ট করা। যেমন ধরো তুমি 00 আর 11 এগুলো যেহেতু দ্রুত করা যায়, তো ধরো তুমি এই প্রথম অপশনটা এবং এই এই অপশনটা তুমি চুজ করলা, এরপরে এ আর বি এর যে কোনো একটা র্যান্ডম অপশন তুমি চুজ করে দেখবা যে এখান থেকে মিলে কিনা। ঠিক আছে? ধরো আমি দেখলাম যে 101 দিলে কি এটা মিলে কিনা। তো ধরো তোমার যদি ভাগ্য ভালো থাকে র্যান্ডমলি করার সময় তুমি কিন্তু বুঝে ফেলবা যে এটাতে যদি একটাও না মিলে, একটা না মিলে মানে এটা বাদ। তো তুমি সবগুলো এরকম যদি টেস্ট না করে তুমি হচ্ছে র্যান্ডম টেস্ট করতে পারো দুই একটাতে। যেমন এটাতে তুমি তিনটা টেস্ট করলে দেখলে এটা পাস করছে, তাহলে তুমি বললো যে এটা আমার একটা ক্যান্ডিডেট, এটা হতে পারে। পরটাতে তুমি ওই তিনটাই টেস্ট করে দেখলা, কোনো একটা যদি না হয় তুমি সাথে সাথে এটা বাদ দিয়ে দিবা। তো এখানে প্রথম ইয়ে হচ্ছে যে তুমি লজিক গেট চিনো কিনা, আর দ্বিতীয় হচ্ছে যে তুমি দ্রুত সলভ করার কোনো একটা টেকনিক বের করতে পারো কিনা, সেটা হচ্ছে এটা। কারণ এই লজিক গেট মানে ধরো ক্লাস 10 এর যদি কাউকে দাও ও সলভ করে বলতে পারবে যে এখানে আসলে কোনটা আউটপুট বের হবে। কিন্তু এখানে পারাটা দিয়ে কথা নেই, এখানে হচ্ছে যে তুমি কত দ্রুত করতে পারো জিনিসটা লজিক্যালি। ওকে, তো এটা নিয়ে আমরা সমস্যা নেই। এই কোশ্চেনটা এখানে রাখছি কারণ এই কোশ্চেনটা অনেকবার আসছে পরীক্ষায় আগে। আহ, তো এই কোশ্চেনটা একটু করি, তারপরে সলিউশনটা দেখি। এখানে বলছে যে একটা সাউন্ড স্যাম্পল করছে। তোমরা হচ্ছে ডাটা কমে হয়তো পড়ে আসছো এই জিনিসটা, ডাটা কমিউনিকেশনে এরকম টাইপের ম্যাথ। এখানে হচ্ছে 11,000 তোমার সাউন্ডের একটা ওয়েভ আছে, ওইটাকে স্যাম্পল করছি। তো স্যাম্পল করার সময় আমরা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে 11,000 স্যাম্পল এখানে আমরা নিছি, এবং ওই ভ্যালুটাকে রেকর্ড করছি হচ্ছে 8 বিট করে প্রত্যেকটা স্যাম্পল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার ধরো একটা এরকম সাউন্ডের ওয়েভ আছে, কিছু একটা আছে, আর এটাকে আমরা স্যাম্পল করছি। স্যাম্পল মানে হচ্ছে যে ভাগ করা, নির্দিষ্ট ইয়ার মধ্যে এরকম ভাগ করা, ধরো কথার কথা। তো ধরো প্রত্যেকটা স্যাম্পল, যেমন এই যে প্রথম স্যাম্পলটা, এই স্যাম্পলটা আমি হচ্ছে স্টোর করছি মানে রেকর্ড করছি কয় বিটে, 8 বিটে। এই যে কথাটা বলছি এখানে 8 বিটে।
এরকম স্যাম্পল আমার টোটাল আছে কতগুলো? 11,000 স্যাম্পল, প্রত্যেকটা হচ্ছে 8 বিট করে। ওকে, এখন বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ সাউন্ড ইন মিনিটস দ্যাট ক্যান বি রেকর্ডেড ইন এ ফ্ল্যাশ মেমোরি অফ ক্যাপাসিটি অফ এত। মানে সোজা কথায় বলতেছে, এই যে তুমি যে এখানে সাউন্ডের ওয়েভটাকে যে তুমি প্রত্যেকটাকে বিটে রিপ্রেজেন্ট করতেছো, এইটা যদি আমি একটা ডিস্কের মধ্যে স্টোর করতে চাই এখানে, ধরো সেটার সাইজ হচ্ছে এত, তাইলে আসলে আমি প্রত্যেক মিনিটে, মানে এই মিনিটে আসলে আমি কতটুকু সাউন্ড এখানে স্টোর করতে পারবো আমার এই যে এখানে, অর্থাৎ আমার এই মেমোরিটাতে কতটুকু স্টোর করতে পারবো। এটা বের করা আসলে খুবই সহজ, যেহেতু আমার অলরেডি স্যাম্পল দেওয়া আছে 11,000, প্রত্যেকটা 8 বিট করে লাগবে, তাহলে টোটাল আমার এত বিট স্টোর হবে। এখন এই জায়গাটা হচ্ছে ইয়াটা, যে আমার যে মেমোরির এখানে ভ্যালুটা দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে? বাইট। আর আমার যে রেজাল্ট বের হয় এটা কিন্তু কিসে? বিটে আছে। তাহলে এটাকে যদি আমি বিট হিসাবে রাখতে চাই, তাহলে আমি এইভাবেই রাখতে পারি। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি এটাকে বাইটে কনভার্ট করতে পারো। আর আমরা জানি যে 1 বাইট সমান হচ্ছে 8 বিট, তো আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে বিটে রিপ্রেজেন্ট করছি। সো বিটে রিপ্রেজেন্ট করতে গেলে যেহেতু এখানে বাইট আছে, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করতে হবে ম্যাক্সিমাম লেন্থটা বের করার জন্য। এটা হচ্ছে আমার মেমোরির সাইজ, আর আমাকে স্টোর স্টোর করতে হবে এই যে এতগুলো বিট। তাহলে কতটুকু সাইজ লাগবে সেটা আমি বের করতেছি। তো এখানে যেটা বের করতেছি সেটা কিন্তু বিটস পার সেকেন্ড, এবং কোশ্চেন এটা কিন্তু বলে দিচ্ছিল পার সেকেন্ড, কিন্তু আমার অ্যান্সার চাইছে হচ্ছে মিনিটে। এই কারণে হচ্ছে আমরা এখানে 60 দিয়ে ভাগ দিচ্ছি। যেহেতু আমার হচ্ছে সেকেন্ড থেকে মিনিটে বানাইতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ দিব। যদি এখানে বলতো আওয়ার, তাহলে এখানে আরো 60 গুণ হতো, মানে 3400 দিয়ে তখন আমরা ভাগ করতাম। তো জাস্ট কতটুকু লেন্থ লাগবে এটা বের করার জন্য আমরা এভাবে বসাই দিলে রেজাল্টটা আমাদের বের হয়ে আসে 775। তো এই কোশ্চেনটা আসলে অনেকবার আসছে, তো তোমরা এটা একটু নোট নিয়ে রাখতে পারো, যদিও সহজ, কিন্তু এই যে মিনিট বিট থেকে বাইটে কনভার্সন, এই কারণে ভুল হয়ে থাকে অনেক সময়। ওকে, আর কয়েকটা কোশ্চেন আছে, তো অনেক বেশি বলতেছি, কিন্তু আহ, শেষ করে দিলেই ভালো আর কি এই স্লাইডটা। এটা আমি আর গেলাম না এটাতে। এটা হচ্ছে ডেটাবেজের একটা কোশ্চেন, তো ডিরেক্টলি আমাদের সাথে রিলেটেড না আমার টপিকের সাথে, কিন্তু ইনডিরেক্ট ভাবে আবার রিলেটেড। সেই জন্য রাখছিলাম এখানে, জাস্ট একটা ছোট করে বলে শেষ করে দিই। এখানে বলছে যে নিচের 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, সবাই আমরা ডাটাবেস করছি। এখানে বলছে যে ডিরেক্ট প্রোডাক্ট বের করতে গেলে কোন জিনিসটা কাজে লাগবে। তো এখানে আসলে অ্যান্সারটা হচ্ছে এ, কারণ বোঝা যাচ্ছে যে দুইটাকে আমি ডিরেক্ট গুণ করতেছি, সুতরাং কার্টেসীয় প্রোডাক্ট তৈরি করতে ডিরেক্ট প্রোডাক্ট থেকে পাবো। পরের গুলাকে কেন বাদ দেওয়া যায়? যেমন আমার এই যে এই অংশটাকে আমি বাদ দিতে পারি, কারণ এখানে এক্সেপ্ট ইউজ করছে। এক্সেপ্ট মানে হচ্ছে সেকেন্ড টেবিলে যেগুলা হচ্ছে মিলবে সেগুলাকে আমি বাদ দিয়ে ফেলবো, মানে যেগুলো আমার প্রথম টেবিলের সাথে মিলছে সেটা বাদ। আর ইউনিয়ন মানে তো জাস্ট কলাম ধরে ধরে ইউনিয়ন করা, তো এটা তো হবেই না। আর ইন্টারসেক্ট মানে কি? কমন গুলো জাস্ট নিবো। হ্যাঁ, ইন্টারসেক্ট মানে তো হচ্ছে যে দুইটার মধ্যে কোনটা কমন আছে, টেবিল দুইটার মধ্যে ওইটা নেওয়া। সুতরাং এই তিনটা আসলে কোনোটাই ম্যাচ করে না। ডিরেক্ট প্রোডাক্ট পাইতে চাইলে আমাকে এটাই ব্যবহার করতে হবে। তো এটাতে আমি আর গেলাম না, সময় নষ্ট করলাম না। আহ এটা একটু ইন্টারেস্টিং। এটা বলো তো কেউ একজন অ্যান্সারটা কত হবে? আমি একটু ছোট সহজ করে দিই, তারপরে তোমরা জাস্ট আমাকে অ্যান্সারটা বলো কত হবে। এখানে বলছে দুইটা টেবিল আছে, এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট, আর হচ্ছে আমাকে একটা কুয়েরি বলে দিছে এখানে আগে থেকেই, এই যে এই কোয়েরিটা। এখন ধরো আমি তোমাকে বললাম এই কোয়েরি ব্যবহার করে তুমি আমাকে বলো যে রেজাল্ট কত হবে। এখানে যেহেতু কাউন্ট করছে, তো কাউন্ট করলে তোমাকে হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু বলতে হবে, যে 5, 10, 3, 2, এরকম কোন একটা ভ্যালু হবে। তোমরা বলো তো এটা কত হবে? এটা পারার কথা সবারই। 4 কত? 4 4? কিভাবে বলো? স্যার এখানে ডিপার্টমেন্ট ফ্লোর 2 চাইছে, মানে 2 যতটা থাকবে অতটা মানে কাউন্ট করবে আর কি, আই ওকে থিঙ্ক। ওকে, আমরা তাহলে সিলেক্ট করি যে 2, 2, আর হচ্ছে 2, 2, চারটা আছে। ওকে, সো আমাদের এই যে এই কন্ডিশনটা তোমরা দেখছো তাই না, ডিপার্টমেন্ট ফ্লোর 2 হইতে হবে, এবং এই যেহেতু এখানে এন্ড আছে, এই পাশের কন্ডিশনটাও মিলতে হবে আবার, তাই না, যেহেতু এন্ড দিয়ে রিপ্রেজেন্ট করছে। সো এই কন্ডিশনটা কি? এমপ্লয়ির অ্যাফিলিয়েশন, অর্থাৎ এই টেবিলের অ্যাফিলিয়েশন, আর এইখানকার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট, এই দুইটা মিলতে হবে, তাই না, এই কথাটা বলছে। সো মিলাই মিলাই দেখো কত আসে। যেমন হচ্ছে কোন কোন ডিপার্টমেন্ট মিলছে।
এই বলো, যে ফোর বলছো বলো, কি লজিকে বললা তুমি ফোর? বলো, সমস্যা নেই, ভুল হইলেও তো সমস্যা নেই, আমরা তো জাস্ট লার্নিং করতেছি। স্যার অ্যাকাউন্টিং, লগিং, ওকে, মিলছে। মিলছে কোনটা কোনটা? যেমন হচ্ছে ধরো এখানে ইনফরমেশন সিস্টেমে টু আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইনফরমেশন সিস্টেম আছে। ওকে, অ্যাকাউন্টিং, তারপরে অ্যাকাউন্টিং মিলছে, ও যে হচ্ছে অ্যাকাউন্টিং মিলছে। আর প্ল্যানিং, লিগ্যাল অ্যাফেয়ার কি মিলছে? লিগ্যাল অ্যাফেয়ার কি এই পাশে আছে কোথাও? তাই তো। না স্যার, লিগ্যাল অ্যাফেয়ার্স নাই। টু পারচেজিং হবে, আছে। হুম। টু হবে তাহলে। প্ল্যানিং টু, আছে স্যার, প্ল্যানিং। টুই হবে তাহলে। এই যে প্ল্যানিং দেখছো। আবার টু নাই। প্ল্যানিং এ আবার মানে টু নাই আর কি, যে টুটা সিলেক্ট করতে বলছিল এন্ড দেওয়ার পর ডিপার্টমেন্ট ফ্লোর টু নাই আর মানে কি। ইনফরমেশন সিস্টেমটা মিলছে, আর হচ্ছে কি অ্যাকাউন্টিংটা মিলছে, আর দুইটারই ফ্লোর হচ্ছে টু। কিন্তু এই যে লিগ্যাল অ্যাফেয়ার, তো এখানে তো লিগ্যাল অ্যাফেয়ার একটাও নাই, আর পারচেজিংও এই পাশে কোনোটাই নাই। সুতরাং বাকি দুইটাতে টু থাকলেও এই যে এইটা, এটা বাদ যাবে। আর হচ্ছে তোমার এই যে লিগ্যাল অ্যাফেয়ার, মানে এই যে এই নিচের দুইটা আসলে আমার কাজে আসতেছে না, তাই না? সো এই যে দেখো, তাড়াহুড়ায় কিন্তু তোমার মনে হইতে পারে অ্যান্সার হচ্ছে টু, কিন্তু তুমি নিচে খেয়াল করলে দেখবা এই যে এখানে ইনফরমেশন সিস্টেম কিন্তু আরেকবার আছে, বুঝছো? তো তোমাকে যেহেতু কাউন্ট করতে বলছে, তোমাকে বলছে যে কয়বার মিলছে সেইটা তোমাকে দেখাইতে। সুতরাং এটার অ্যান্সারটা আসলে কত হবে? থ্রি। টি। হ্যাঁ, এই যে এরকম ভুল করা যাবে না। দ্রুত করার সময় তোমাকে দেখতে হবে যে আসলে কয়বার আছে, এই যে এখানে টু, আর মিলছে হচ্ছে তিনবার, কারণ ইনফরমেশন সিস্টেম দুইবার আছে, ঠিক না? সুতরাং এটার রেজাল্টটা হচ্ছে, অ্যাকচুয়াল রেজাল্টটা হচ্ছে থ্রি। আর দুই একটা কোশ্চিন আছে, এটা করেই আমরা হচ্ছে আজকের সেশনটা শেষ করব। এটা এখন তোমাদেরকে পারতেই হবে, যেহেতু উপরে একটা করে আসছি। এইটা তোমাদেরকে একজন বলো দেখি, এটা তোমরাই সলভ করবা। এটা এখানে বলছে যে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুটা এখানে বসাইতে হবে তোমার, আর তোমাকে রেজাল্টে বলতে হবে যে এ তে কি বসবে আর বি তে কি বসবে, এখানে দেখাইতে হবে। অলরাইট। সো 1 থেকে 10 পর্যন্ত বসানোর সময় এখানে বলে দিচ্ছে যে এটা একটা মানে বাইনারি ট্রি। প্রথমে বলছে এটা একটা বাইনারি ট্রি, কিন্তু তুমি যদি পরের দিকে পড়ো, তাইলে এখানে বলছে যে each node is larger than value allocated of the left child and its descendants and smaller than the value allocated to the right side and its descendants। তার মানে বোঝা যাচ্ছে এটা আসলে, যদিও বলছে হচ্ছে বাইনারি ট্রি, এটা আসলে বাইনারি সার্চ ট্রি। ওই যে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখে আসলাম, যে লেফট সাইডে থাকতে হবে ছোট, রাইট সাইডে থাকতে হবে কি বড়। তো ওই লজিকে বলো তো এখানে এ আর B তে কি বসবে। আমি তোমাদের এই পাশের পার্টটা করে দিচ্ছি, তোমরা সেম লজিক ফলো করে এই পাশে কত কত বসবে। যেমন ফোর, ই ফোরের থেকে ছোট। হ্যাঁ বলো বলো। ডি হবে। না, ডি হবে না। আচ্ছা, আমি তোমাকে একটা করি, তারপরে তোমরা দেখো। আহ, যেমন ধরো ফোর, হ্যাঁ 5 থেকে 4 ছোট, তো ফোরের থেকে ছোটই তো এই পাশে বসতে হবে। তো ফোরের থেকে ছোট আছে হচ্ছে কত কত, 1, 2 আর 3, এই তিনটাই তো আছে। এখন ধরো ফোরের থেকে ছোট আমি যদি এখানে থ্রি বসাই, কথার কথা, আমি যদি এখানে থ্রি বসাই, তাহলে এই পাশে আমাকে থ্রি এর থেকে ছোট বসাইতে হবে। তো থ্রি এর থেকে ছোট যদি আমি বসাই টু, তাহলে এই পাশে থাকে ওয়ান, ওটা তো থ্রি এর থেকে বড় হয়ে যায়। সুতরাং এখানে যে থ্রি বসাইলে হবে না এটা আমি জানি। তাহলে এখানে কি বসাইতে হবে আমাকে? আমি তাহলে নেক্সট ক্যান্ডিডেট হচ্ছে টু। টু বসাই দেখি, টু এর থেকে ছোট লেফট সাইডে আমি বসাইলাম হচ্ছে ওয়ান ওয়ান। সিক্স এইট হ্যাঁ, আর এখানে কত হবে? থ্রি, তাই না? সো এই পাশের পার্টটা আসলে আমার 1, 2, 3, 4, 5, তার মানে আমি জানি 1 থেকে 5 পর্যন্ত এই পাশে আমার কভার হয়ে গেছে। তাহলে বাকি যে অপশন গুলো আছে এখানে কত বসবে? 6 থেকে কতর মধ্যে? 6 থেকে 10-এর মধ্যেই বসবে না? জি। কারণ এই পাশে তো আমার 1, 2, 3, 4, 5 বসে গেছে। এখন ধরো মানে টেকনিকটা তোমরা বলো, যেমন এর ভ্যালু আমি কত বসাইতে পারি। ধরো অপশন গুলো সিক্স। আমি এখানে তোমাকে লিখতেছি, তোমরা বলবা যে আসলে কোনটা বসাইতে পারি এবং বাকিগুলোকে কেন বাদ দিচ্ছি। ওকে, 6, 7, 8, তারপর হচ্ছে তোমার 9 আর 10। প্রথম কথা হচ্ছে এখানে কি আমি 10 বসাইতে পারবো কিনা? 10 বসাইলে এই পাশে 10-এর থেকে তো বড় কিছু আর নাই, তাহলে বসাইতে পারবো? পারবো না তো। সুতরাং 10 যে আমার এখানে বসবে না এটা আমি জানি। এরপর হচ্ছে 9, 9-এর থেকে বড় আমি 10 বসাইতে পারি এখানে, কিন্তু 10-এর থেকে বড় নাই, সুতরাং এইটাও আমার হবে না। আমি যদি 8-এর কথা চিন্তা করি, সেম 8, 9, 10, এইখানে আমি কি বসাবো? সুতরাং 8ও বসবে না।
তাহলে এখানে বসতে পারে 6 অথবা 7-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু, তাই না? লজিক তো স্যার তাই বলে। অপশনে তো স্যার 6 আর 7 ছাড়া কিছু নাই স্যার এতে। বলো, হ্যাঁ আরেকবার বলো, আমি বুঝিনি এটা। স্যার বলতেছি এই অ্যান্সারে আমাদের এই 4টা অপশনের মধ্যে স্যার এতে 6 আর 7 ছাড়া আর কিছু নাই স্যার। 6 আর 7ই দেওয়া, 4টাতেই। আনসার বি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ কম্বিনেশন এটাও আছে তো। একটা হুম, হ্যাঁ এটা তোমরা ভালোই বলছো যে হ্যাঁ ঠিকই বলছো কিন্তু যে যে এখানে যেহেতু অপশন দেখেও তুমি কিন্তু ডিসাইড করতে পারো যে এর ভ্যালু যেহেতু 6 আর 7 দেওয়া আছে, তাহলে তো এতে 6-7 এর কোনো একটাই বসবে। হ্যাঁ ভেরি গুড। এটাও মানে আমি অপশন গুলো খেয়াল করিনি আর কি। যাই হোক, তাহলে এখানে আমি কি বসাবো? ধরো আমি 6 বসাইলাম, তাহলে এই 6 পাশে আর কত 7 বসে? হবে, এখানে 8 হবে। হ্যাঁ এই তো, তাহলে আর এখানে কি হবে? 8, এখানে কত বসবে তাহলে? 7, 7, এই তো বলে ফেলতে পারছো তাহলে তোমরা, তাহলে 9, হচ্ছে 10। 9 বসবে। হ্যাঁ ভেরি গুড, তাহলে এখানে এ আর বি ভ্যালু কত? 6 আর 7। সুতরাং এ আমার নাম্বার। অ্যান্সার করতে আসবে এ নাম্বার। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ তোমরা এটা বলতে পারছো। হ্যাঁ তোমাদের একটা ভালো, তোমরা বললা যে অপশনে কিন্তু 6-7 আগেই ছিল, আমার এত কষ্ট করার দরকার ছিল। হ্যাঁ গুড। ওকে, এটা এক লাইনে শেষ করে দিই। এখানে বলছে যে ক্যাশ মেমোরি কি কাজ করে। তো ক্যাশ মেমোরি আমরা জানি যে প্রথম কথা হচ্ছে যে প্রথম অপশনটাতে বলছে যে সিমultaneously ডাটা রিড করতে থাকে। ক্যাশ মেমোরি কখনোই সিমultaneously ডাটা রিড করতে থাকে না, সে ডাটা একবার ক্যাশের মধ্যে রাখে, মানে যেটা তার স্টোর করার কথা সেটা সে স্টোর করে, যদি কারো প্রয়োজন হয় সে দেয়, তাকে যদি রিপ্লেস যতক্ষণ না করা হয় সে ততক্ষণ ক্যাশের মধ্যে সেটা ধরে রাখে। সুতরাং সিমultaneously ডাটা রিড করে না, এটা বাদ যাবে। সেকেন্ডটা যদি আমরা দেখি যে রিটেইন ডাটা, মানে বলতেছে যে মেইন মেমোরি থেকে পড়ার আগে তার কাছে আসতে হয় এবং ট্রান্সফার ডাটা এট হাই স্পিড যখন সিপিইউ চায়। তো এটা একটা ভ্যালিড অপশন। পরটা যদি দেখি, এখানে বলছে যে তোমার ডাটা মেমোরি থেকে রিড করার জন্য প্রিভেন্ট করে, আর একটা হচ্ছে যে হাই স্পিড প্রসেসিং ইনস্ট্রাকশন ইন প্যারালাল। ক্যাশ মেমোরি কোনো ইনস্ট্রাকশন প্রসেস করে না, মানে সে জাস্ট স্টোরেজের জন্য ব্যবহার করি আমরা ক্যাশ মেমোরি। আমি একবার ইন্টারভিউ দিতে গেছিলাম, ওখানে আমাকে জিজ্ঞেস করছিল যে ক্যাশ মেমোরি কোথায় থাকে, এটা কি সিপিইউ এর ভিতরে থাকে নাকি বাইরে থাকে? তোমরা বলো তো কই থাকে ক্যাশ মেমোরি? র্যামে থাকে না স্যার? এই না, র্যামে র্যামে থাকবে কেন ক্যাশ? সিপিইউ তে থাকে স্যার। হ্যাঁ সিপিইউ তেও কিন্তু থাকে, আবার কিন্তু বাইরেও থাকে। কারণ হচ্ছে সিপিইউ ক্যাশের কিন্তু অনেকগুলো লেভেল থাকে, কিন্তু L1 L2 লেভেল আছে। তো মূল কথা হচ্ছে সিপিইউ এর মধ্যে কিন্তু থাকে। সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি হচ্ছে রেজিস্টার, রেজিস্টারের পরে হচ্ছে কি আমার ক্যাশ মেমোরি। যাই হোক, এখানে আমরা জানি যে বি অপশন যেটা সেটাই হবে। আর লাস্টের অপশনটা বলছে যে ডিকোডিং করে, এই কাজও আসলে সে করে না, সুতরাং এটাও বাদ। এই যে এই অঙ্কটা, এটা আমি তোমাদেরকে বলতেছিলাম কিছুক্ষণ আগে, যে তুমি যদি ফর্মুলা জানো যে অ্যাভেলেবিলিটি সূত্র হচ্ছে এইটা, তাহলে তুমি এই কোশ্চেনটা সলভ করতে পারবা। আমি দ্রুত বলে ফেলি। যেমন এখানে বলছে সিস্টেমের অ্যাভেলেবিলিটি ইজ ইকুয়াল যদি এমটিপিআর ইকুয়াল হয় আর এমটিপিএফ ডিফারেন্ট হয়। তো বলছে যে এই নিচের এই 4টা অপশনের মধ্যে কোনটা আসলে সঠিক। তো এখানে যেহেতু বলছে যে দুইটা সিস্টেমের যদি এমটিপিআর সেম হয় আর এমটিপিএফ ডিফারেন্ট হয়, তাও মানে এমটিটিআর সেম হইলেও, এমটিটিআর সেম হবে যদি ওদের এলটিবিএফ ডিফারেন্ট হয়। তো আমি এখানে হচ্ছে চেক করে দেখছি এইভাবে, যে আমি ধরে নিলাম দুইটারই এলটিটিআর হচ্ছে 10, দুইটা সিস্টেমের এলটিটিআর 10, আর ওদের যে এলটিবিএফ ওইটা হচ্ছে আমি আবার 5 আর 15। তাহলে যখন আমি অ্যাভেলেবিলিটিটা বের করতেছি সূত্র বসায়, প্রথমটার জন্য আসছে 0.33, পরেরটার জন্য আসছে কত? 0.60। সুতরাং এই যেখানে যে দাবিটা করলো যে এলটিটিআর ইকুয়াল হইলেও এলটিবিএফ ডিফারেন্ট হবে, এটা আসলে MTTR is equal even if MTBF is different. So MTBF different হলে MTTR সেম থাকলে আসলে সেম ভ্যালু আসে না, সুতরাং এই জিনিসটা আসলে ট্রু না। ঠিক আছে? তো এখানে জাস্ট আসলে সূত্রটা জানা, যে তুমি অ্যাভেলেবিলিটি সূত্র জানো কিনা সেটার উপর বেস করে তুমি এখান থেকে সরাসরি বের করতে পারো যে কোনটা আসলে সঠিক। তো এটা মনে হয় আমরা সবাই লজিক্যালি মানে যা সম্ভব হয় বের করে ফেলতে পারবো দ্রুত। আর ক্যালকুলেটর এখন ব্যবহার করতে দেয় কিনা আমি জানি না, মনে হয় করতে দেয় না। তো এই কারণে তোমাদের এটা কিন্তু হাতে কলমে করতে হবে, এবং এগুলা প্র্যাকটিস থাকা ভালো। মানে নিজে নিজে বাসায়, যেমন যেমন আমরা যে প্রবলেমটা ফেস করছিলাম, ক্যালকুলেটর নিয়ে গেছি, পরে বলছে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তো ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করা যাবে না, তাহলে হাতে করতে গেছি, তখন দেখি যে দশমিকের পরে কি দশমিক বসাইলে ওখানে শূন্য বসাইতে হয় কিনা এটা মনে পড়তেছে না। তারপরে দশমিকের পরে উঠাই দিলে
কয় ঘর পর্যন্ত শূন্য বসায়, তাই এরকম আর মনে পড়তেছে না, মানে ভাগ করতে পারতেছি না ঠিক মতো। সেগুলো একটু বাসায় একটু প্র্যাকটিস করে যায়। আমি আসলে জানি না যে এখন ক্যালকুলেটর ইউজ করতে দেয় কিনা, একটু খোঁজ নিও তোমরা, ইউজ করিও। এটা এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন আজকে। সেখানে বলছে যে আমার এই যে উপরের যে একটা বড় সার্কিট দেওয়া আছে, এই সার্কিটকে আমি নিচের ছোট কোন সার্কিটটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি যেন সেম আউটপুট আসে। এটা আসলে ফেয়ারলি ইজি আগের কোশ্চেন গুলার থেকে। এখানে কিছুই না, যেহেতু আমাদের দুইটা বিটের ইনপুট, আমি এখানে যে 2 বিট, তাহলে 2 বিটের জন্য আমার কম্বিনেশন হবে চারটা। চারটা ভ্যালু বসাইছি আর এখানে রেজাল্টটা স্টোর করছি। এই যে 0 0 বসাইলে কি আসে, 0 আসে। যেমন এটা যেহেতু ন্যান্ড গেট, তাহলে এখানে যদি প্রথমে আমি দুইটা ভ্যালু 0 বসাই, তাহলে ন্যান্ড জিরোর জন্য হচ্ছে হবে 1। আর উপরে এখান থেকে 0 যাবে আর আমার এই পাশ থেকে 1 যাবে। 0 আর 1 এটা আসলে এন্ড বিটে হচ্ছে 0 হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে 1 হবে, তাহলে এখানে 1 আসবে। সেম ভাবে এই পাশ থেকে 1 আসবে। এন্ড গেটে আবার দুইটা 1 হলে, যেহেতু এন্ড গেটের উল্টা, যদি দুইটা 1 আসে তাহলে রেজাল্ট হচ্ছে 0। তো এরকম করে হচ্ছে আমি এখানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে রেজাল্ট বের করে নিচ্ছি। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে দুইটা 0 থাকলে 0, দুইটা 1 থাকলেও 0, আর 0 1 অথবা 1 0 থাকলে রেজাল্ট হচ্ছে 1। সুতরাং এটা আর কিছুই না, এটা হচ্ছে আমাদের ইকুয়াল ডট, অর্থাৎ আমার অপশন হচ্ছে সি। এখানে হচ্ছে সিম্বল চিনা আর হচ্ছে বের করা, এটা হচ্ছে ট্রিক্স। ওকে, সো দ্যাটস অল আজকের মতন। অনেকক্ষণ ধরে বকবক করতেছি আসলে, কিন্তু শেষ করে দেওয়াটা ভালো। আর নেক্সট যেই সেশনটা তোমাদের সাথে আমি দিব, ওই সেশনে আমি তোমাদেরকে কিছু পিএম এর কোশ্চেন সলভ করে দেখাবো, এবং ওইখানে কিভাবে চিন্তা করতে হয় লজিক্যালি, এবং অপশন গুলো সিলেক্ট করার জন্য ওইটা ট্রিক্স সম্পর্কে কিছু তোমাদের নলেজ শেয়ার করবো আশা করি। তো এই তো আজকে আমাদের পড়াশোনা। তোমাদের কেমন লাগলো বলো, নাকি আরেকটু স্লো পড়াবো, নাকি কি করলে ভালো হয় ওই সাজেশন দিও তাহলে তোমরা, তাহলে ওই হিসাবে নেক্সট ক্লাসটা করবো। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ জয়েন করার জন্য। সবার লাঞ্চ টাইম শেষ, তারপরে তোমরা ছিলা। আর আমি এরপরে ক্লাস নিবা না নেই, আমি তোমাদের সবাইকে আগে থেকেই বেস্ট উইশ করতেছি যেন তোমরা ভালো করতে পারো। গতবার রেজাল্ট কিন্তু অনেক ভালো হয়েছে, তো আশা করতেছি এইবারও তোমাদের রেজাল্টটা ভালো হবে। So, তো সবাইকে শুভকামনা ছিল। জানাই, তাহলে আজকে সেশনটা শেষ ইনশাল্লাহ করবো। স্যার। ওকে, তাহলে ভালো থাকো সবাই, গুড নাইট সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।